শুরু করতেছি। লোডশেডিং হয়েছে। আজকে আমাদের 1 নম্বর ক্লাসে ছিল। গতকাল আমরা 2.5 ঘন্টা তো শেষ করতে পারি নাই, আফসোস। তো শেষ যেহেতু করতে পারি নাই, শেষ কেন করতে পারলাম না, এই জন্য ঠিক পরের দিনে ক্লাস দিছি। মাঝখানে গ্যাপ দেওয়ার কথা ছিল, বাট আমরা গ্যাপ দিই নাই। ওকে, আজকে আসলে নাউনের ক্লাস। এই নাউনটা আমি চাইলে 10 মিনিটে শেষ করতে পারবো, আবার 3 ঘন্টাতেও শেষ করতে পারবো। আমি চেষ্টা করবো যতটা দীর্ঘায়িত করার জন্য, বেসিকটা বুঝার জন্য। ওকে, নাউনের প্রত্যেকটা A to Z মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে এক্সপ্লেন করার জন্য। তো এখানে স্লাইড দেওয়া আছে, দেখতেছেন যে এগুলো নর্মাল স্লাইড, এখানে কিছু লেখা নেই। আমি যে কথাগুলো বলবো এগুলো আপনার লিখে নিতে হবে। এন্ড নেক্সটে যদি আমি একটু চলে আসি, আপনাদের যেই সেকেন্ড টাইমার ব্যাচের অরিয়েন্টেশনটা ছিল, অরিয়েন্টেশনটা পার্টে যদি আমি একটু ওপেন করি, চলে আসি। এটা একটু ওপেন খেয়াল করবেন যে আপনাদের কোন ব্যাচ ছিল, কি ছিল, এটা অ্যাকচুয়ালি জানা জরুরি। কয়েকবার আমি রিপিট করব, কিচ্ছু করার নাই। তো আপনারা জয়েন হয়েছিলেন হলো আমাদের সেকেন্ড টাইমার ব্যাচের। তো এই ব্যাচের যে ফ্যাসিলিটিসটা আমি আবার রিপিট করে দিতে চাই। দেখেন, আপনি এখন একবার ভর্তি হয়েছেন, আপনি এখানে ফাউন্ডেশন যে রকম ডিপ ক্লাস পাচ্ছেন। আমি নিজেই বলতেছি, এই ডিপ ক্লাস পরবর্তী আর কখনো নেওয়া হবে না, এটা শুধুমাত্র এই ব্যাচেই নেওয়া হয়। পরবর্তীতে দ্রুত টানা হয়, যত দ্রুত টানা যায়, কারণ হাতে টাইম থাকে না। এই ব্যাচে আপনি শুরুতে আপনার যতগুলো বেসিক আছে সবগুলো ভার্সিটির জন্য প্রয়োজন, রাইট, ওই জিনিসগুলো পাবেন। ক্লাস রুটিনের দিকে যদি তাকান তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখেন, ক্লাস নাম্বার 1 থেকে শুরু হয়েছে। পার্সেস পিস প্লাস নাউনের ক্লাস ছিল, আমরা গতদিন শেষ করতে পারিনি, এই জন্য ক্লাস আজকে নিচ্ছি। এরকম সিরিয়ালি সব রুটিন দেওয়া আছে, আপনি জানেন ক্লাস প্রতিদিন হবে। আর এই কি প্রথম দিকে আমরা একদিন পর পর নিব, যাতে করে আপনি অ্যাডাপ্ট করে নিতে পারেন, কষ্ট কম হয়। তারপর যখন একটু মানে হাইটসে চলে আসবে, তখন রেগুলার শুরু করে দিব। এবং এটা আমরা 2 মাসের মধ্যে শেষ করে দেবো, সেভাবে প্ল্যান দিয়েছি। আজকে হলো এই মাসের 29 তারিখ, আগামী 2 মাসের মধ্যে শেষ করব। তার মানে ধরেন যে 45টা ক্লাস, 45টা ক্লাস 2 মাসে শেষ করতে হবে। তার মানে আমরা মাঝখানে 15 দিন পাচ্ছি, ঈদের জন্য 5 দিন চলে যাবে, এবং হাতে 10 দিন টাইম আছে। এই 10 দিন আমরা চাইলে গ্যাপ মারতে পারবো, রাইট, কিন্তু আমরা গ্যাপ মারবো না, লাস্টের দিকে আমরা টাইম ফাঁকা রাখবো, আমরা রেগুলার ক্লাস নিব। এভাবে আপনাদের বেসিক যা প্রয়োজন এখানে আমরা কাভার করে ফেলাবো। প্লাস এটা হলো ক্লাস রুটিন, এরপরে এক্সাম রুটিন কি জিনিস আমি আপনাকে প্রত্যেকদিন কি পড়বেন এটাও বলে দিয়েছি। জুন মাসের 1 তারিখে আপনি ভোকাবুলারি 1 থেকে 50 পর্যন্ত পড়বেন, বাগধারা সরিয়ে থেকে রসউ পর্যন্ত পড়বেন, এবং ইংলিশ মাস্টার গ্রামার থেকে পড়বেন, এটিএম থেকে পড়বেন। জুন মাসের 3 তারিখে এক্সাম হবে, কিসের ওপর, এক্সাম নাম্বার 1। জুন মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 3 দিন যা পড়েছেন বাবা, তার উপর তোমার এক্সামটা হবে। একদম সহজ, খুব সুন্দরভাবে রুটিনটা বানানো হয়েছে। এবং এইখানে যেইগুলো রাখা হয়েছে, এইগুলো হলো আপনার র ম্যাটেরিয়াল, এইগুলো সব ভার্সিটির জন্যই লাগবে। দেখেন, ইডিয়ম ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, যা যা প্রয়োজন। এবং মেন্টর প্যানেলের কথা বলেছিলাম, আমাদের মেন্টর দিনরাত 24 ঘন্টা অ্যাক্টিভ আছে। আপনি আপনার প্রবলেমটা দিয়ে রাখবেন, সুন্দর মতো তারা আপনাকে সলভ করে দিবেন। আপনার আদায় করে নিতে হবে, ওনারা দেওয়ার জন্য প্রস্তুত, আপনার আদায় করে নিতে হবে। লাস্ট দিন সেমিনারে ওনারা সবাই কথা বলছিল, আপনি হয়তো খেয়াল করছিলেন, রাইট। সো সাকসেসের বিষয় দেখায় আপনাদের টাইম আর নষ্ট করবো না, এইগুলো দেখাও টাইম নষ্ট করার কিছু নাই। এগুলো আপনারা জানেন, ব্যাচে আমরা লিটারেলি এগুলো কাভার করতেছি। ওকে, হ্যাঁ, আমাদের যে ব্যাচটা ছিল সেকেন্ড টাইমার এবং ডিউ, অনেকে আমাকে বলতেছে ভাই এখনো কি ভর্তি হওয়া যাবে, মানে এরকম অনেক মেসেজ আছে। So ওরা ভাবতেছে যে ভর্তি অফ করে দেওয়া হয়েছে না, ক্লাস তো কেবল একটা শুরু হইলো, এখনই ভর্তি অফ করে দেওয়ার কোনো মানেই হয় না। আমি যখন দেখবো এখন ভর্তি নিলে একটা স্টুডেন্ট আর কাভার করতে পারবে না, তখন ভর্তি অফ করে দিব। তো যদি আপনাদের ফ্রেন্ড চাই আমাদের ক্লাস সার্ভিস জাস্ট দেখাইতে পারেন, কতদিনের ক্লাস বা আজকের ক্লাসে আমি ফ্রিলি সবার সাথে শেয়ার করতেছি, জানেন, টেলিগ্রামে লিঙ্ক দিচ্ছি। তো সবাই জয়েন করতে পারবে, যদি ভালো লাগে ইনকেস আপনারা দেখতে পারেন। অথবা আপনার যদি অন্য কোনো প্ল্যাটফর্ম পছন্দ হয়, প্লিজ গো ফর দ্যাট, আমাদের কোনো অসুবিধা নেই। বাট এমন কোথাও যাও যেখানে আসলে তোমাকে বেসিক শেখাবে। আর ডিজিটাল বোর্ডের যে ব্যাপারটা ছিল, আমাদের সবকিছু রেডি, বাট ডিজিটাল বোর্ড বাংলাদেশে এখন সাপ্লাই নাই। এলজির যে 86 ইঞ্চি বোর্ডটা, ইন্টারেক্টিভ প্যানেল মানে টাচ বোর্ড আর কি, সো ওটা যখন চলে আসবে আগামী 20-25 দিনের মধ্যে আমরা ডিজিটাল বোর্ডে শিফট হয়ে যাব। এই একটা জিনিস নিয়ে এক্সকিউজ আছে, এটাও তো কাভার হয়ে যাবে বলে আমি আশা রাখতেছি। সো একটু ছিল হলো তোমার ইন্ট্রোডাকশন পার্ট, যেটা আমি আরো আগামী 2 দিন দিব, যাতে করে তুমি এটা আমাকে কখনো বলতে না পারো যে ভাই আমি আপনার ব্যাচের রুটিনই জানি না। কারণ 3-4টাতে একদিনের কেউ টানা ক্লাস মিস দেয় না, তাই না, একটা না একটা তো করবেই। সো এইটা বলার জন্য কোন রকম আমি তোমাকে কোনো স্কোপ না দিই, সেই জন্য এইভাবে আর কি করা হয়েছে। ওকে, এখন আমরা নাউনের ক্লাসে চলে আসি। নাউনের ক্লাসে আসার আগে আমরা একটু রিক্যাপ দিতে চাই। রিক্যাপ মানে হলো কতদিন আমি আপনাকে কি পড়িয়েছি এই জিনিস সম্পর্কে একটু কথা বলতে চাই। একটু মনে করে দিব, পার্সেস পিস ছিল একটা সেন্টেন্স কে ভাঙার পর যতগুলো ওয়ার্ড থাকে, প্রত্যেকটা ওয়ার্ড বা অংশই হলো পার্সেস পিস, মানে বাক্যের অংশ। এই অংশকে 8 ভাগে ভাগ করছিলাম। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টা ছিল। এই 8টার পুঙ্খানুপুঙ্খ এক্সপ্লেনেশন আমরা দিয়েছিলাম।
প্রিপোজিশন কি করে, কনজাংশন কি করে, অ্যাডভার্ব কি করে, অ্যাডজেক্টিভ কি করে, কোনটা কাকে মডিফাই করে, মডিফাই মানে কি, তারপরে সাবজেক্ট পজিশন কি, তারপর আপনার অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি, সাবজেক্ট পজিশনে শুধুমাত্র নাউন বা প্রোনাউনই বসতে পারে, অন্য কেউ কেন বসতে পারে না, তারপর সাবজেক্ট পজিশনের পুরো অংশ জুড়ে যেটা বসে ওটা আসলে সাবজেক্ট পজিশন, ওটা নাউন ফ্রেজ হয়ে যায়। সাবজেক্ট পজিশনে যদি 3-4টা ওয়ার্ড থাকে, একটা সিঙ্গেল ওয়ার্ডের নিচে দাগ দেওয়া হয়, ওটা কখনো সাবজেক্ট পজিশন হয় না, ওটা শুধুমাত্র একটা ওয়ার্ড হয়। এইগুলো বিস্তারিত আলোচনা 2.5 ঘন্টা গতদিন আমরা পার্সেস পিসের ক্লাসে করছিলাম, তাই না? আজকে আমরা কি শিখবো? আজকে আমরা হলো নাউনের কনসেপ্ট শিখবো। নাউন কি জিনিস চলেন একদম শুরু থেকে দেখা শুরু করি। নাউন কি জিনিস, এই স্লাইড গতদিনও দেখছিলেন, আজকেও দেওয়া আছে। তো এখানে সুন্দর করে লিখে রাখছি যে পার্সেস পিস কোনো কিছু নাম প্রকাশ করে তাকে নাউন বলে। আপনার কি মনে হয় অ্যাডমিশন পিরিয়ডে নাউন এতটাই সহজ, এতটাই ছোট? আমার তো কখনো মনে হয় না। তো এই নাউন এখন আমরা প্রায় 2 ঘন্টায় কাভার করব। তো চলেন সামনের দিকে আগানো যাক। এটা তো আপনি জানেন, এটা কতদিন স্লাইড দেখছেন। সো এখানে অ্যাডভার্ব হয় কারণ প্রিকোশাস সম্পর্কে এক্সট্রা তথ্য প্রকাশ করতেছে। প্রিকোশাস একটা অ্যাডজেক্টিভ হয়, রাকিব এখানে নাউন। এই এই জিনিসগুলো ইজিলি পার করে দিয়ে আসি, এই জিনিসগুলো না আজকে কথা বলা বৃথা বলে আমার মনে হয়। তো নেক্সটে চলে আসি। নেক্সটে এসে দেখেন এরকম একটা স্লাইড দেওয়া আছে। তো এই স্লাইডের উপরে আমরা 1 ঘন্টা কথা বলবো, ওকে? মানে অনেক ডিপলি আমরা এক্সপ্লেন করে বসবো আর কি। প্রথমত আমাদের, আমরা অনেকেই বলে নাউন কত প্রকার, সবাই বলে দেয় ভাই 5 প্রকার, ঠিকই। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। বাট আসলে কি এরকম? আসলে এরকম না। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে বাবা নাউন কত প্রকার, আপনার জিজ্ঞাসা করতে হবে স্যার কোন পারফেক্টিভে, মানে কোন ভিউয়ের উপর ডিপেন্ড করে আপনি জিজ্ঞাসা করতেছেন। আপনি কি গণনার উপর ভিত্তি করে জিজ্ঞাসা করতেছেন, নাকি নাউন অফ পারসেপশন, পারসেপশনের উপর আপনি জিজ্ঞাসা করতেছেন? পারসেপশন মানে ওই জিনিসটা আপনি দেখতে পারেন কিনা, দেখতে পারেন না কিনা, মানে চোখের অনুভূতি, ভিজুয়ালাইজেশন। পারসেপশন ভিজুয়ালাইজেশন একই কথা। নাউন কেউ যদি জিজ্ঞাসা করে কত প্রকার, আগে জিজ্ঞাসা করতে হয় কি গণনার উপর নাকি পারসেপশন বা ভিজুয়ালাইজেশনের উপর। ওকে? তো পারসেপশনের উপর ভিত্তি করে নাউন কত প্রকার? নাউন হলো পারসেপশনের উপর ভিত্তি করে 2 প্রকার। PERCEP, TION। পারসেপশনের উপর ভিত্তি করে নাউন 2 প্রকার। কি কি? একটা হলো কনক্রিট নাউন, একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন মানে কি? কনক্রিট নাউন মানে হইলো যে জিনিসগুলো আপনি খালি চোখে দেখতে পারেন, ভাই তুমি চোখ দিয়ে দেখতে পারবা যেগুলো, এগুলো হলো কনক্রিট নাউন। তো কোন জিনিসগুলো চোখ দিয়ে দেখা যায় বলো তো? প্রপার নাউন চোখ দিয়ে দেখা যায় না। প্রপার, প্রপার নাউন কি? কোনো কিছু নির্দিষ্ট নাম। ঢাকা, রহিম, করিম, জরিনা, সকিনা, তোমার গার্লফ্রেন্ডের নাম, বয়ফ্রেন্ডের নাম, এগুলো তুমি তাদেরকে খালি চোখ দিয়ে দেখতে পারো না? পারো। তাহলে প্রপার নাউন খালি চোখে দেখা যায়, এই জন্য এটা একটা কনক্রিট নাউন। তারপরে কমন নাউন, কমন, COMMON, কমন নাউন। বলো, তুমি কি কমন নাউন খালি চোখে দেখতে পারো না? হ্যাঁ, তুমি তো কমন নাউন খালি চোখে দেখতে পারো, পারো না? যেমন বয়, গার্ল, ইটসেট্রা ইটসেট্রা বলতেছো, এই জিনিসগুলো তুমি খালি চোখে দেখতে পারো না? হ্যাঁ ভাইয়া পারো। তার মানে কমন নাউনে খালি চোখে দেখা যায়, তার মানে এটা একটা কনক্রিট নাউন। ঠিক আছে? তো কমনের পর যখন আমরা চলে আসলাম, এরপর কোনটা আসতেছে? কমনের পর আমরা দেখতে পাচ্ছি যে এরপর এখানে আমাদের আরো অনেকগুলো আছে। তার মধ্যে আরেকটা আসতেছে হলো কালেকটিভ নাউন। কালেকটিভ, COLLECTIVE, আরেকটা আমাদের কি স্পেসিফাই? কালেকটিভ নাউন। এখন কথা হলো, কালেকটিভ নাউন তো একটা গ্রুপ বুঝায়, আহ, দল বুঝায়। এই এই জিনিসগুলো কি খালি চোখে দেখা যায়? কালেকটিভ নাউন খালি চোখে দেখা যায়? হ্যাঁ ভাইয়া, কালেকটিভ নাউনও তোমার খালি চোখে দেখা যায়। ওকে, কালেকটিভ নাউনের কথা আমরা দেখলাম। কালেকটিভের পর কোনটা চলে আসে? কালেকটিভের পর আমাদের আরেকটা চলে আসে, এটা হলো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কি খালি চোখে দেখা যায়? হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউনও খালি চোখে দেখা যায়। তো কিভাবে? ওটা আমরা একটু চলে আসছি, একটু ওয়েট। এই স্লাইড ওপেন হয়ে গেছে। ওকে, আমরা এখানে চলে আসতেছিলাম, এটা আমি এখান থেকে মিশাই দিই। ওয়েট, চলেন যেখানে ছিলাম। তো আমরা এই পয়েন্টে ছিলাম, তাই না? আমরা বলতেছিলাম প্রপার নাউন খালি চোখে দেখা যায়, কমন নাউন খালি চোখে দেখা যায়, তারপর কালেকটিভ নাউন, COLLECTIV, কালেকটিভ নাউন খালি চোখে দেখা যায়। তারপরে কি বলতেছিলাম? ম্যাটেরিয়াল নাউন, MATERIAL। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন ব্যাপারটা কি ছিল? গণনা করা, মানে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। পানি, পানি গণা যায় না কিন্তু পরিমাপ করা যায়। কেজি, ওজন দরে পরিমাপ করা যায়। তেল, লিকুইড জাতীয় দ্রব্য, এগুলো গণনা করা যায় না, পরিমাপ করা যায়। কিন্তু তুমি কি তেল খালি চোখে দেখতে পারো? পানি খালি চোখে দেখতে পারো? পারো। তো যেগুলো খালি চোখে দেখা যায় ভাই, সেগুলো হলো কনক্রিট নাউন। আর যেগুলো খালি চোখে দেখা যায় না, এইগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। বেসিক সংজ্ঞা প্রথমত। তো নাউন অফ পারসেপশন, অনুভূতির উপর ভিত্তি করে, দেখার উপর ভিত্তি করে নাউন ভাই 2 প্রকার। একটা হলো কনক্রিট, একটা হলো অ্যাবস্ট্রাক্ট। তো কনক্রিটের নিচে এই চারটা একটু লিখে নাও: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। আর অ্যাবস্ট্রাক্ট তো অনলি অ্যাবস্ট্রাক্টই, এটা নিয়ে আর কোনো কিছু তোমার লেখার দরকার নেই। এটা হলো আমাদের নাউন অফ পারসেপশন। তো এটা আমাদের খুব বড় একটা ফ্যাক্টর না, কারণ এটা নিয়ে পরীক্ষা আপনার কখনো কোশ্চেন আসবেই না। কোশ্চেন কই থেকে দিবে জানেন? কোশ্চেন দিবে হলো কাউন্টেবল আর আনকাউন্টেবল এর উপর ভিত্তি করে, এইখান থেকে আপনার কোশ্চেন গুলো ছুড়ে দেওয়া হবে। সো চলেন এবার আমরা আসল পার্টে চলে আসি, যে
কাউন্টেবল এবং আনকাউন্টেবলের উপর ভিত্তি করে কিভাবে ডিফাইন করা হয়। তো এখানে অনেক কাহিনী আছে। কাহিনী হলো যে দেখেন, একটা আনকাউন্টেবল একটা কাউন্টেবল, এটা হলো ব্রিটিশ গ্রামার। ব্রিটিশরা বলে কাউন্টেবল আর আনকাউন্টেবল। আমেরিকানরা কি বলে? আমেরিকানরা বলে হলো কাউন্ট, COUNT, কাউন্ট, এবং নন কাউন্ট, নন কাউন্ট, COUNT। আপনি যে কোনো একটা ইউজ করবেন, হয় ব্রিটিশটা ইউজ করবেন, না হয় আমেরিকানটা ইউজ করবেন। হয় বলবেন কাউন্ট নাউন, নন কাউন্ট নাউন, অথবা বলবেন কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। বুঝা যায়, সহজ কথা একেবারে। ওকে, তো ধর চলেন আমরা আমেরিকানটা শিখে রাখলাম, কিন্তু আমরা ব্রিটিশটা নিয়ে কাজ করব। তো আমেরিকানটা আমরা সবসময় ভুলে ভুলে যাই, আমেরিকানটা আমরা ব্রিটিশ নিয়ে এখন কাজ করা শুরু করব। ওকে, এইখানেই ঝামেলা শুরু হয়ে যায়। গণনার উপর ভিত্তি করে নাউন কত প্রকার? গণনার উপর ভিত্তি করে, তো আমি যদি চিন্তা করি, নাউন দুই প্রকার। একটা হলো আনকাউন্টেবল নাউন, একটা হলো কাউন্টেবল নাউন। তাহলে কোনগুলো আনকাউন্টেবল আর কোনগুলো কাউন্টেবল, এটা আমার জানা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াইছে। দেখেন, প্রপার নাউন একটা আনকাউন্টেবল নাউন, ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল নাউন, কালেকটিভ নাউন আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল নাউন। শুধুমাত্র, কেবলমাত্র, ওয়ানলি শুধুমাত্র কমন নাউন গণনা করা যায়। কমন নাউন ছাড়া আর কোনো নাউনই গণনা করা যায় না। এটা নিয়ে আপনি এখন বলতে পারেন, ভাই আমাদের তো বিরাট ক্লাসের মধ্যে ফালাই দিলেন, আপনি মজা পাইছেন, শুধু কমন নাউন গণনা করা যায় আর কোনো নাউন গণনা করা যায় না। কি কি বলতেছেন এগুলো? উল্টাপাল্টা উল্টাপাল্টা বলতেছেন না, তুমি ভুল জানতা। আমি তোমাকে বেসিক সহ, রেফারেন্স সহ সবকিছু বুঝাই দিচ্ছি। ওকে, তো কাউন্টেবল নাউনে আসার আগে আগে তোমার জানতে হবে যে গণনার সংজ্ঞা কি। কোনো কিছু যে গুনতে পারা, ইকোনমিক্সের ভাষায় যেরকম চাহিদা, অভাব, যোগান, এগুলোর সংজ্ঞা আছে না? তো কাউন্ট, নাউন টাউন বাদ দাও, শুধু গণনা, কাউন্টের সংজ্ঞা কি ভাই? COUNT, কাউন্ট, গণনার সংজ্ঞাটা কি, এটা তোমার আগে জানতে হবে। তারপর তো কাউন্টেবল নাউনের চিন্তায় চলে আসবে, তাই না? আগে গণনার সংজ্ঞা হইলো, লেখো, কোনো কিছুকে তুমি যদি 1 2 3 এভাবে গুনতে পারো, তখন তাকে গণনা বলা হয়। কোনো কিছুকে যদি 1 2 3 এভাবে গোনা যায়, কোনো কিছুকে যদি 1 2 3, 1 2 3 4 5 এভাবে গোনা যায়, এভাবে গোনা যায়, তাহলে তাকে কি বলে? গণনা করা বলে, গণনা করা। তখন তাকে গণনা করা বলে। ওকে, তাহলে গণনার সঙ্গে আমরা কি দেখলাম? কোনো কিছুকে যদি 1 2 3 4 এইভাবে গোনা যায়, তখন তাকে গণনা করা বলে। গণনার সংখ্যা কিন্তু আমরা দেখলাম। ওকে, এবার আপনার তাহলে জানার ইচ্ছা হইতে পারে, ভাইয়া তাহলে আনকাউন্টের সংজ্ঞা কি, না গণার সংজ্ঞা কি? গণার সংজ্ঞা যদি হয় কোনো কিছুকে 1 2 3 4 এমনি গণা যায়, এটা গণনা। তাহলে গণা যায় না যেটা, ওটার সংজ্ঞাটা কি? আনকাউন্টের সংজ্ঞা কি? হ্যাঁ, কাউন্টের সংজ্ঞা দিলেন, ঠিক আছে, আনকাউন্টের সংজ্ঞাটা কি? এবার একটা আনকাউন্টের সংজ্ঞা, নাউন না, নাউন পরে, আগে কাউন্ট আর আনকাউন্টের সংজ্ঞা জানতেছি। ওকে, গণনা করা যায় না মানেটা কি, এই ডেফিনেশনটা কি, এটা আমরা আগে এটা আগে বোঝার চেষ্টা করি। ওকে, আনকাউন্ট, আনকাউন্টেবল বা আনকাউন্ট, COUNTABL, আনকাউন্টেবল জিনিসটা কি? কি জিনিস এই জিনিসটা কি? ওকে, দেখেন, আনকাউন্টের অনেকগুলো সংজ্ঞা আছে। তার মধ্যে প্রথম সংজ্ঞা, 1 নম্বর সংজ্ঞা। 1 নম্বর সংজ্ঞা কি? 1 নম্বর সংজ্ঞা হইলো যে কোনো কিছু যদি এক বলতেই শেষ হয়ে যায়, তখন তাকে আনকাউন্টেবল বলা হয়। ভাই বুঝে নাই, কোনো কিছু যদি এক বলতেই শেষ হয়ে যায়, মানে পৃথিবীতে অস্তিত্ব আছে শুধুমাত্র একটা, কোনো কিছু যদি এক বলতে শেষ হয়ে যায়, তখন তাকে আনকাউন্টেবল বলা হয়। কি? লেখো, কোনো কিছু যদি, কোনো কিছু যদি এক বলতেই শেষ হয়ে যায়, মানে আছেই একটা ভাই, একটা বলতেই শেষ, এক বলতেই শেষ হয়ে যায়, এক বলতেই শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন তাকে কি বলা হয়? তখন তাকে আনকাউন্টেবল বলা হয়। তো লেখো, এক বলতে শেষ হয়ে যায়, তখন কি? আনকাউন্টেবল, আনকাউন্টেবল, COUNTABLE। ওকে, আনকাউন্টেবলের 1 নম্বর সংজ্ঞা লিখলাম কি? কোনো কিছু যদি এক বলতে শেষ হয়ে যায়, তখন তাকে আনকাউন্টেবল বলা হয়। এবার আনকাউন্টেবল আমরা 2 নম্বর সংজ্ঞা লিখবো, চলো। 2 নম্বর, 2 নম্বর সংজ্ঞা হলো যে কোনো কিছু যদি উম তোমার আনকাউন্টেবল সংজ্ঞা হলো যে, আরেকটা হচ্ছে কোনো কিছু যদি তুমি গণনা করতে না পারো, তখন তাকে আনকাউন্টেবল বলা হয়। এক নম্বর সংজ্ঞা কি বলছে? কোনো কিছু যদি এক বলতেই শেষ হয়ে যায়, একটা আছে, ওয়ানলি সিঙ্গেল ওয়ান পিস আছে পৃথিবীতে, সেটা আনকাউন্টেবল। 2 নম্বর সংজ্ঞা কি বলতেছে? কোনো কিছু যদি গণনা করতেই না পারো, গুনাই না যায়, তখন সেটা আনকাউন্টেবল। দেখো, কোনো কিছু যদি গুনাই না যায়, মানে গুনতে 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 না পারা যায়, মানে তুমি কোনো কিছু কাউন্ট করতেই পারতেছো না, সেটাই আনকাউন্টেবল। ওকে, 2 নম্বর সংজ্ঞা লিখলাম। 3 নম্বর সংজ্ঞা লেখো, আনকাউন্টেবলের 3 নম্বর সংজ্ঞা। 3 নম্বর সংজ্ঞা হইলো যে, আমরা যদি লেখার চেষ্টা করি আনকাউন্টেবলের 3 নম্বর সংজ্ঞা হইলো যে কোনো কিছু যদি গ্রুপ আকারে কাজ করে,
এবং একটা বুঝায়, একটা বুঝায় কোনো কিছু যদি গ্রুপ আকারে কাজ করে, এবং একটা সিঙ্গেল গ্রুপ বুঝায়। ধরো তোমার 1,000 মানুষ আছে, বাট 1,000 মানুষ মিলে একটা গ্রুপ ক্রিয়েট করলো আওয়ামী লীগ, সাপোজ, রাইট? এই আওয়ামী লীগ যে গ্রুপটা হইলো, এটা তোমার কি হয়ে যাবে? এটা আনকাউন্টেবল হয়ে যাবে। কেন? একটা গ্রুপ বললাম না, কোনো কিছু এক বলতে যদি শেষ হয়ে যায়। হ্যাঁ, আওয়ামী লীগ গ্রুপটার মধ্যে ধরো 10,000 মানুষ আছে, বাট আওয়ামী লীগ একটাই আছে পৃথিবীতে, এক বলতে শেষ হয়ে গেছে, তার মানে আওয়ামী লীগ একটা আনকাউন্ট। এইরকম ব্যাপার। মানে কোনো কিছু গ্রুপ আকারে কাজ করতেছে, একটা গ্রুপের মধ্যে অনেক মানুষ থাকতেই পারে, কিন্তু কোনো একটা গ্রুপ আকারে কাজ করতেছে, ওইটা তোমার 1 নম্বরের মধ্যেই পড়েছে, যে কোনো কিছু যদি এক বলতে শেষ হয়ে যায় তখন তাকে আনকাউন্টেবল বলো, নতুন করে না লিখলেও হবে। গ্রুপ তো, গ্রুপের মধ্যে অনেক মানুষ থাকতেই পারে, বাট আমরা গ্রুপ হিসেবে কাউন্ট করতেছি, গ্রুপ আছে একটা, তো এক বলতে শেষ হয়ে গেছে, তার মানে সেটা আনকাউন্টেবল। ওকে, তো নতুন করে ওটা লেখার দরকার নাই। এবার তুমি 4 নম্বরে চলে আসো, আনকাউন্টেবল 4 নম্বরের সংখ্যা। যে 3 নম্বর, মানে 4 নম্বর যেটা 3-এর মধ্যে আমরা এখন লিখবো, ওইটা হলো যে কোনো কিছু তুমি যদি দেখতে, মানে কি বলে আসলে, কোনো কিছু তুমি যদি দেখতেই না পারো, তখন সেটা আনকাউন্টেবল। তুমি তুমি কোনো কিছু দেখতেই পারতেছো না, ওটা গুনতে পারবা? বলো, সহজ কনসেপ্ট। তুমি কোনো কিছু দেখতেই পারতেছো না, যেমন আমি তোমাকে বললাম লাভ, লাভ ভালোবাসা দেখা যায় না। হেট ঘৃণা, ঘৃণা দেখা যায় না। তো কোনো কিছু তুমি দেখতেই পারতেছো না, ওটা তুমি গুনতে পারবা? না। তো এই 3 নম্বর সংখ্যা হলো যে কোনো কিছু যদি দেখতেই না পাই, তাহলে সেটা আনকাউন্টেবল। কোনো কিছু যদি না দেখা যায়, মানে তুমি খালি চোখে দেখতে পারতেছো না, এইটা কোনো কিছু যদি না দেখা যায়, খালি চোখে দেখা যায় না, না দেখা যায় বা খালি চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না, দেখা যায় না, সেটা কি হয়ে যাবে? সেটা আনকাউন্টেবল হয়ে যাবে। ওকে, তাহলে এই 4টা সংজ্ঞা আমরা একটু আরেকবার রিপিট করি, এটার উপরই পুরা নাউনের ক্লাস দাঁড়ায় আছে। আমি কিন্তু নাউনে ঢুকেই নেই, গণনা কি আর না গণা এই জিনিসটা কি, কাউন্ট কি আর নন কাউন্ট কি, এই দুটা জিনিস জাস্ট বলছি। কাউন্ট বললাম ভাই কোনো কিছু তুমি যদি 1 2 3 4 5 এভাবে গুনতে পারো, তখন তাকে কাউন্ট করা বলে, শেষ, একটাই সংখ্যা। আর নন কাউন্টের সংখ্যা 3টা। 1 নম্বরে বলতেছে যে কোনো কিছু যদি এক বলতে শেষ হয়ে যায়, মানে পৃথিবীতে আছে একটা, সেটা একটা নন কাউন্ট নাও বা আনকাউন্টেবল নাও। নন কাউন্ট বলে আমেরিকান, আনকাউন্টেবল বলে ব্রিটিশ, এই আর কি। 2 নম্বর বলতেছে যে তুমি যদি কোনো কিছু গুনতে না পারো, তার মানে কি? গুনতে পারতেছো না মানে আনকাউন্টেবল, সহজ কথা। 3 নম্বর, 3 নম্বর কি বলতেছে? তুমি কোনো কিছু যদি খালি চোখে দেখতেই না পারো, তুমি খালি চোখে দেখতে পারতেছো না, গুনবা কিভাবে? গুনার ব্যাপারটা কি? ধরো তুমি চোখের সামনে আপেল আছে, সেই আপেলটা গুনতেছো, রাইট? তুমি যদি কোনো কিছু খালি চোখে দেখতেই না পারো, তুমি গুনতে পারবা? না। সো এইটা তো হইলো না, মানে একটা ব্যাপার খালি চোখে দেখাই যায় না, ওটা তো গোনা যাবে না, সহজ কনসেপ্ট। তো এই 3টা জিনিস জাস্ট মাথার মধ্যে রাখতে হবে। হ্যাঁ বলেন, কোনো কোশ্চেন? আচ্ছা, ধরলাম যে কোনো কোশ্চেন নেই, উনি কথা বলে ফেলছিল, যাই হোক। তো প্লিজ এই জিনিসটা একটু রিপিট করে নেন এখনই, যেন এটা মনে মনে থাকে, এটা যেন সারা জীবন মনে থাকে, তাহলে না ওনার জীবনে কখনো ভুল হবে না। নাম্বার 1, কাউন্টেবল বলছিলাম যে কোনো কিছু 1 2 3 4 5 এভাবে যদি গোনা যায় তখন তাকে কাউন্ট করা বলে। নন কাউন্টের 3টা সংখ্যা বলছে। 1 নম্বর হলো কোনো কিছু এক বলতে শেষ হয়ে যায়, নন কাউন্ট। কোনো কিছু যদি তুমি গুনতেই না পারো, নন কাউন্ট। আর কোনো কিছু যদি খালি চোখে দেখাই না যায়, তখন সেই জিনিসটা কি হবে? নন কাউন্ট হবে। তাহলে নন কাউন্টের ডেফিনেশন গুলো আমরা দিয়ে ফেলছি। এখন আমরা তাহলে প্রমাণ করব যে, কি প্রমাণ করব? এই যে যেগুলো লিখে রাখছিলাম, কি লিখে রাখছিলাম, এই 4টা যে আনকাউন্টেবল আর কমন যে কাউন্টেবল, এটা প্রমাণ দিতে হবে না? বলেন, আমি আপনাকে কনক্রিটের প্রমাণ দিয়ে আসি নাই? কনক্রিট মানে খালি চোখে দেখা যায়, অ্যাবস্ট্রাক্ট মানে খালি চোখে দেখা যায় না, এটাকে আমি আপনাকে প্রমাণ দিলাম না? দিলাম। এবার তাহলে আমার আনকাউন্টেবল যে এটাকে বললাম, আন্দাজে বললে চলবে? প্রমাণ দিতে হবে না? দিতে হবে। ওকে চলেন। প্রপার নাউনের সংজ্ঞা কি? প্রপার নাউন কি বোঝায়? প্রপার নাউন বলে যে আপনাকে যে কোনো কিছুর কি নাম, নির্দিষ্ট একটা নাম বুঝাইলে তখন তাকে প্রপার নাউন বলা হয়, এটাই তো, তাই না? তো একটা প্রপার নাউনের একটা কাজ করেন না, চলেন। ঢাকা, DHAK, ঢাকা। ওকে, ঢাকা একটা প্রপার নাউন। ঠিক আছে, ঢাকা একটা শহরের অনেকগুলো শহর আছে, অনেকগুলো শহরের মধ্যে একটা শহরের নির্দিষ্ট নাম বুঝেছে, এই জন্য ঢাকা একটা প্রপার নাউন। ওকে, এখন ঢাকা কেমনে আনকাউন্টেবল? বলো। পুরা পৃথিবীতে ঢাকা কয়টা আছে? পুরা পৃথিবীতে ভাই ঢাকা ওয়ানলি একটা আছে। কনসেপ্টটা কি এটা না? তাহলে তুমি ঢাকা গুনো, গুনো, ঢাকা গুনা শুরু করো। একটা ঢাকা, আর ঢাকা আছে, এক বলতে ওই জিনিসটা শেষ হয়ে গেল না? মানে ওই জিনিসটা আছেই পৃথিবীতে একটা। তো যেই জিনিস পৃথিবীতে একটাই আছে, ওটা তো একই। গুনার সংখ্যা কি? 1 2 3 4 5 এভাবেই গুনতে হবে। ঢাকা নামে কি পৃথিবীতে 5 6টা জেলা আছে? না। এই জন্য আমরা বলতেছি দেখো, ঢাকা নামে যেহেতু একটাই আছে পুরা পৃথিবীতে, এই জন্য ঢাকা অর্থাৎ প্রপার নাউন সবসময় আনকাউন্টেবল হয়। প্রপার নাউন তুমি কখনো গুনতে পারবে না, কারণ প্রপার নাউন পৃথিবীতে আছেই মাত্র একটা। একটা জিনিস তুমি গুনবা কিভাবে? যমুনা, যমুনা নদী পৃথিবীতে কয়টা আছে? আটলান্টিক, তারপরে তোমার তারপরে কি বলে, নীল নদ, রাইট? পৃথিবীতে আছে কয়টা? একটা আছে। তো একটা এক গুনতেই তো শেষ।
তো কোনো কিছু যদি এক গুণতে শেষ হয়ে যায় সেটা একটা আনকাউন্টেবল বা নন কাউন্ট হয়। এই জন্য প্রপার নাউন একটা আনকাউন্টেবল নাউন। আপনার কোশ্চেন আসতেই পারে, ভাইয়া রহিম, রহিম তো অনেক আছে পৃথিবীতে, তারপর রহিম কেন প্রপার নাউন হয়? আসবো। রহিম কখন প্রবাদ থেকে কমন হয়ে যায়? আসবো। রিল্যাক্স, ওয়েট করো, কেবল বেসিক শুরু করছি তাই না, অ্যাডভান্সে তো যাই নাই। একটা বেসিক ক্লাস, গতকালকের ক্লাস কেবল আজকে করাচ্ছি, তুমি জাস্ট যতটুকু শিখাচ্ছি শিখো তাহলেই হবে। ওকে, প্রপার নাউনের ব্যাখ্যা শেষ। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন কেমন আনকাউন্টেবল নাউন? ব্রো ম্যাটেরিয়ালের সংজ্ঞা কি? ম্যাটেরিয়ালের সংজ্ঞা হলো যে তুমি কোনো কিছু গুনতে পারবা না কিন্তু পরিমাপ করতে পারবা। গণনা করা যায় না, পরিমাপ করা যায়। গণনা করা যায় না, যায় না, কি করা যায়? পরিমাপ করা যায়। পরিমাপ, পরিমাপ করা যায়। তো ভাই ম্যাটেরিয়াল তো বলেই দিচ্ছে এই জিনিসটা গণা যায় না। নন কাউন্টের সংজ্ঞা তুমি কি দেখে আসছিলা 2 নাম্বার সংজ্ঞা? কোনো কিছু যদি গুণাই না যায় সেটা নন কাউন্ট নাও, তাহলে ম্যাটেরিয়াল কি গোনা যায়? না। এটা তো পরিমাপ করা যায়, পানি কি গুনতে পারবা? পারবা না। তাহলে ম্যাটেরিয়াল একটা নন কাউন্ট নাউন বা আনকাউন্টেবল নাউন, এটাও তুমি বুঝতে পারলা। ওকে, এবার 3 নম্বরে চলে আসো। 3 নম্বর কি? 3 নম্বর বলতেছে যে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি জিনিস ভাই? কালেকটিভ নাউন একটা গ্রুপ আকারে কাজ করে। যেমন কি, ডেফিনেশনে পরে আসবো, আগে জাস্ট বুঝাচ্ছি। আর্মি, ARMY, আর্মি। ওকে, আর্মি একটা কালেকটিভ নাউন। বা তুমি এখানে ধরতে পারো কি, মিছিল, প্রসেশন, PROCESSION, প্রসেশন মানে মিছিল। ওকে, মিছিল একটা কালেকটিভ নাউন। কেমনে কালেকটিভ নাউন হলো পরে বলবো, অনেক ব্যাখ্যা আছে এটা, 30 মিনিট কালেকটিভেই চলে যাবে এমন একটা ব্যাপার। ওকে, একটু পরে আছে, সমস্যা নাই। তো কালেকটিভ নাউন কি? গ্রুপ আকারে কাজ করে। গ্রুপ, GROUP, গ্রুপ। কালেকটিভ মানে গ্রুপ বোঝায়। এই যে আমি তোমাকে বললাম আর্মি, তার মানে তুমি কি বুঝলাম? আর্মি মানে তুমি আর্মি বলতে বুঝতেছো যে পৃথিবীর সকল আর্মি, পৃথিবীর সকল হাজার হাজার লাখ লাখ আর্মি আছে। মানে আর্মি তো একটা সংগঠন, এর মধ্যে লাখ লাখ সোলজার্স আছে, সেনা আছে, রাইট? এই লাখ লাখ সেনা নিয়ে একটা সংগঠন বা একটা দল গঠন করছে, যার নাম হলো আর্মি। তার মানে এই আর্মি বলতে তুমি বুঝতেছো এর মধ্যে লাখ লাখ সোলজার্স আছে, কিন্তু আর্মি একটা গ্রুপ হিসেবে কাজ করতেছে না, বলো? একটা সিঙ্গেল গ্রুপ হিসেবে এখানে কাজ করতেছে না। হ্যাঁ। আর আমরা আনকাউন্টেবল সংখ্যা কি দেখে আসলাম? কোনো কিছু যদি পৃথিবীতে অ্যাডা থাকে, ওনলি অ্যাডা, এক বলতে শেষ হয়ে যায়। তো আর্মি বলতে আমি কি বলছি? বাংলাদেশ আর্মি যদি বলতাম, তাহলে বাংলাদেশ আর্মি সংগঠন সারা পৃথিবী মিলে একটা আছে, এটা একটা গ্রুপ, এই জন্য এটা নন কাউন্ট নাউন। আর এখন শুধু আর্মি বলতেছি, তার মানে পৃথিবীর সকল আর্মিকে এখানে ইনক্লুড করা হচ্ছে। পৃথিবীর সকল আর্মি অর্থাৎ সোল্ডার্স নিয়ে একটা সংগঠন বোঝানো হচ্ছে যে আর্মি, শেষ। এর মধ্যে সব সোল্ডার্স একত্রে আছে, তাও এই জিনিসটা একটা গ্রুপই হয়ে গেল। একটা গ্রুপ হয়ে গেল মানে, ওই যে কোনো কিছু একটা আছে, আর্মি একটা বলতেই শেষ, একটা গ্রুপই আছে। আর্মি নামে তার দুটা কোনো গ্রুপ নাই। তো সেই জন্য আমরা বলতেছি যে কালেকটিভ নাউনে কি হয়? কালেকটিভ নাউন আমাদের আনকাউন্টেবল বা নন কাউন্ট নাউন হয়ে থাকে। কিভাবে? এই যে প্রমাণ দিলাম, গ্রুপ, গ্রুপ মানে একটা, একটার নন কাউন্টের সংজ্ঞায় দেখছিলাম যে কোনো কিছু যদি এক বলতে শেষ হয়ে যায় তখন তাকে নন কাউন্ট নাউন বলা হয়। আপনি এই সংখ্যা কখনো দেখছিলেন কিনা আমি জানি না, যদি না দেখে থাকেন, ফরেন রাইটারের যে বই আছে, ওনার নামটা ভুলে গেলাম, বইয়ের নামটা জানি কি ছিল, হাই স্কুল গ্রামার, কার জানি লেখা, ওই হাই স্কুল গ্রামারের মতো যে আপনি নাউন কনসেপ্টটা খুলেন, সুন্দর মতো নাউনের প্রথম লাইনে লেখা আছে যে কোনো কিছু যদি এক বলতে শেষ হয়ে যায় তখন সেটা নন কাউন্ট নাউন। এখন আমরা বাঙালি রাইটারের বই পড়ে পড়ে অভ্যস্ত, তো তাই ফরেন রাইটারের ব্যাপারগুলো আমরা মাথায় রাখি না, কাইন্ড অফ হতে পারে। ওকে, এবার অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট, ব্রেনের মার্জিনের হ্যাঁ হ্যাঁ, আপু একটু মিউট করে রাখেন, হ্যাঁ, এক্সট্রা নয়েজ আসে, বা যারা কোহোস্ট আছেন সবাইকে মিউট করে দেন। যে পয়েন্টে ছিলাম লাস্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন কেমনে আনকাউন্টেবল নাউন? ভাই অ্যাবস্ট্রাক্ট মানে কি? তুমি কোনো কিছু দেখা যায় না, দেখা যায় না, তারপর ছোঁয়া যায় না, তারপর শোনা যায় না, শুধুমাত্র কি অনুভব করা যায়, শুধুমাত্র অনুভব করা যায়, শুধুমাত্র অনুভব করা যায়। তো অ্যাবস্ট্রাক্ট নাউন কি বলতেছে? কোনো কিছু দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, শুধু অনুভব করা যায়। আনকাউন্টের সংখ্যায় তুমি কি পড়ে আসলা? নাউন না, শুধু আনকাউন্টেবল সংখ্যায় কি করে আসলা? কোনো কিছু যদি দেখাই না যায় সেটা আনকাউন্টেবল। তুমি কোনো কিছু দেখতেই পাচ্ছ না, গুনবা কিভাবে? সেটা আনকাউন্টেবল। আর অ্যাবস্ট্রাক্টের সংজ্ঞার মধ্যে কি আছে? কোনো কিছু দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, শুধু অনুভব করা যায়, সেটাকে আমি কি বলবো? আনকাউন্টেবল বলবো, শর্টকাট কথা। এই জন্য অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদের একটা আনকাউন্টেবল নাউন। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এত ঝামেলা করার কি দরকার ছিল? আপনি বলতেন যে পারসেপশনের উপর নাউন 2 প্রকার, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট, কনক্রিটের মধ্যে 4 প্রকার শেষ, অ্যাবস্ট্রাক্ট একটা শেষ। আর গণনার উপর ভিত্তি করে আনকাউন্টেবল এই 4টা, আপনি বললেন আমরা মেনে নিব। আর কাউন্টেবল হলো কমন নাউন, আপনি বলবেন আমরা মেনে নিব, শেষ। আমাদের 36 মিনিট নষ্ট করার কি দরকার ছিল? দরকার আছে? এই ব্যাপারগুলো না বুঝলে সামনে যে আটকায় যাবেন, এই জন্য দরকার আছে। ওকে, এই কোশ্চেন যখন আমরা করে ফেললাম, এবার এখান থেকে নতুন একটা নীতি ক্রিয়েট হয়। কি নীতি? যেহেতু
আমরা অ্যাকসেপ্ট করে নিলাম যে প্রপার, ম্যাটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট, এই চারটা নাউন হলো আনকাউন্টেবল নাউন, এইগুলো গণা যায় না। তো এগুলো যেহেতু গণাই যায় না, এগুলোকে আপনি প্লুরাল করতে পারবেন? কমন সেন্স ভাই, এগুলো তো গণাই যায় না, তুমি তাহলে এগুলো কি কখনো প্লুরাল করতে পারবা? যদি কোনো কিছুকে গণা যায়, মানে 1 2 3 4, তখন তো প্লুরাল করা যাবে। গণা যায় না মানে কি? এটা তো গণাই যাচ্ছে না, তার মানে প্লুরাল মানে কি? প্লুরাল করা মানে কি বোঝায়? প্লুরাল করা মানে বোঝায় সেই জিনিসটাকে একের বেশি বানানো, একের বেশি 2 বানানো, 3 বানানো, 4 বানানো, 5 বানানো, এগুলোকে প্লুরাল করা বলে না? বলে তো। ভাই এই চারটে তো গণাই যায় না, এটাকে তুমি প্লুরাল বানাবা কেমনে? এই থিওরি থেকে আমরা বলি যে শুধুমাত্র কমন নাউন প্লুরাল হইতে পারে। এখান থেকে নেক্সট থিওরি আমরা কি বানাইলাম? ওয়ানলি কমন নাউন প্লুরাল হতে পারে। কমন নাউন প্লুরাল হতে পারে, কমন নাউন প্লুরাল হতে পারে, প্লুরাল হতে পারে। এখানে আরেক ঝামেলা ভাইয়া, প্লুরালের সংজ্ঞা কি তাহলে? প্লুরালের সংজ্ঞা এখানে আবার আরেক ঝামেলা, যে প্লুরাল সংজ্ঞা কি এটাই আপনি এখন পর্যন্ত জানেন না। না হলে আপনার মাথার মধ্যে ঝামেলা লাগবে কেন? ভাইয়া কত দেখলাম রহিম থেকে রহিমস হয়ে অনেকগুলা হয়ে গেল, আপনি বলতেছেন এগুলো প্লুরাল বানানো যায় না। ব্রো, তোমাকে প্লুরালের সংজ্ঞাটা জানতে হবে, চলো। তাহলে হোয়াটস দ্য ডেফিনেশন অফ প্লুরাল? ওকে, প্লুরালের সংজ্ঞা কি? এবার প্লুরালের সংজ্ঞা জানবো, চলো। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্লুরাল? হোয়াটস দ্য ডেফিনেশন অফ প্লুরাল? DEFINATION, ডেফিনেশন অফ প্লুরাল। প্লুরালের ডেফিনেশন হইলো যে, ভালো করে বলতেছি শোনো, কোন একটা ওয়ার্ডের সাথে এস যুক্ত করে যদি একটা থেকে অনেকগুলো বানানো যায়, তখন তাকে প্লুরাল বলে। আবার কোন একটা ওয়ার্ডের সাথে, লেখো কি লিখবা? কাউ। কাউ মানে গরু। কোন একটা ওয়ার্ডের সাথে এস যুক্ত করে, কি যুক্ত করে? এস, লাগাও এস। কোন একটা ওয়ার্ডের সাথে যদি এস যুক্ত করে একটা থেকে অনেকগুলা বানানো যায়, তখন তাকে কি বলে? তখন তাকে PLURAL, তখন তাকে প্লুরাল বলে। মিলছে? কাউ মানে কি? একটা গরু, একটা এস যুক্ত করলাম, কাউস। কাউস মানে কি? অনেকগুলা গরু। তাহলে সংজ্ঞা মিলছে। কোন একটা ওয়ার্ডের সাথে এস যুক্ত করে যদি একটা থেকে অনেকগুলা বানানো যায়, তখন তাকে প্লুরাল বলা হয়। নাউন টাউন পরে, আমি জাস্ট প্লুরালের সংজ্ঞা দিচ্ছি। ঠিক আছে, এটা হলো প্লুরালের অ্যাকচুয়াল সংজ্ঞা। এখন তুমি যদি এখন এখন তাহলে তোমার প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমার যদি প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেক্টিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনকে প্লুরাল বানানোর প্রয়োজন পড়ে, তাহলে আমি কি করব? হ্যাঁ, আমার তো প্রয়োজন পড়তেই পারে, তখন আমি কি করব? হ্যাঁ, তখন তোমার অন্য ওয়ে খুঁজতে হবে, অন্য প্রসিডিউর খুঁজতে হবে। কিন্তু ডিরেক্ট প্লুরাল যেমনে বানাই, এস যুক্ত করে একটা থেকে অনেকগুলা বানাই দিলা, এভাবে এই মেইন প্রসিডিউরে তুমি কখনো প্রপার, ম্যাটেরিয়াল, কালেক্টিভ, অ্যাবস্ট্রাক্ট প্লুরাল বানাইতে পারবে না। তোমার অন্য অন্য প্রসিডিউর খুঁজতে হবে। কোন কোন প্রসিডিউর একটু পর বলবো। কিন্তু ডিরেক্ট প্লুরাল বানানোর যে মেইন প্রসিডিউরটা, যেটা সংজ্ঞার মধ্যে আছে, যেটা গ্রামারের মধ্যে আছে, সেটা হলো যে ওয়ার্ডের সাথে এস যুক্ত করবা, একটা থেকে অনেকগুলা হয়ে যাবে। যদি এটা হয়, তখন সেটাকে তুমি কি বলতে পারবা? তখন তুমি সেটাকে প্লুরাল মানে প্লুরাল বলতে পারবা। এটা হলো তোমার প্লুরালের অ্যাকচুয়াল সংজ্ঞার মধ্যে পড়ে। ঠিক আছে? ওকে। তাহলে এখন আপনার মাথায় কোশ্চেন আসতে পারে যে ভাইয়া, আমরা যেহেতু স্টেপ বাই স্টেপ শিখতেছি যে কমন বললেন এস যুক্ত করলে একটা থেকে অনেকগুলো হয়ে যায়, প্লুরাল। তাহলে আপনি আমাদেরকে আরেকটা কথা বলছেন, এটা দেখাও দিচ্ছেন, কাউ থেকে কাউস হয়ে যায়, বুঝলাম। আপনি আরেকটা কথা বলছেন যে প্রপার, ম্যাটেরিয়াল, কালেক্টিভ, অ্যাবস্ট্রাক্ট এগুলোকে অন্য উপায়ে প্লুরাল বানানো যায়। কি উপায়ে প্লুরাল বানানো যায় আমাকে যদি একটু দেখাতেন, তাহলে আমাদের সুবিধা হইতো। ওকে, দেখেন, দেখাই। ওয়াটার। ওয়াটার মানে কি? পানি। ওকে, এটা নন কাউন্টেবল না বলেন? প্রথমে আমার কি করতে হবে? নন কাউন্টেবলকে কাউন্টেবল বানাইতে হবে, তারপর তো প্লুরালের চিন্তা। এই ওয়াটারকে আমি কাউন্টেবল কিভাবে বানাবো? দেখেন লিখে, আ গ্লাস অফ ওয়াটার, আ গ্লাস, GLASS, আ গ্লাস অফ ওয়াটার, আ গ্লাস অফ ওয়াটার, WATER। এটা কি হয়ে গেল? এবার কিন্তু কাউন্টেবল। এক গ্লাস পানি, তার মানে কি? গ্লাস সহ পানি। আপনি কি গুনতেছেন আসলে? গ্লাস গুনতেছেন। এইভাবে এই ওয়াটার নন কাউন্টেবলকে আমি কাউন্টেবল বানিয়ে দিলাম, আ গ্লাস অফ ওয়াটার। ওকে, এবার এটাকে আপনি প্লুরাল বানান, কিভাবে বানাবেন? টু গ্লাসেস অফ ওয়াটার, টু গ্লাসেস, GLASSES, টু গ্লাসেস অফ ওয়াটার। দেখছেন ব্যাপারটা কি হইলো? এটা কিন্তু ডিরেক্ট এস যুক্ত করে প্লুরাল হয়নি ওয়ার্ডের সাথে, আপনি অন্য প্রসিডিউর অবলম্বন করলেন। অন্য প্রসিডিউর অবলম্বন করে কি বানাইলেন? ওয়াটারকে তাও প্লুরাল বানাতে পারেনি, ওয়াটার থেকে ওয়াটার্স এইরকম করে কখনোই বানানো যায় না। আপনি কি করলেন? সাথে একটা ফ্রেজ লাগাই দিলেন, আ গ্লাস অফ ওয়াটার। তখন পানিকে মিন না করে কাকে মিন করতেছে? গ্লাস, মানে পানি সহ গ্লাসকে মিন করতেছে, মানে দুটা জিনিসকে বোঝাচ্ছে। এবার আপনি গ্লাসকে প্লুরাল করে দিলেন, যেহেতু 2 গ্লাস বললেন এবং এটা পানি সহ গ্লাস বলতেছে, তখন ওয়াটারটা প্লুরাল হয়ে গেল। এটা হলো ভিন্ন অনেক প্রসিডিউর আছে। এরকম আপনি কালেক্টিভ নাউনকে প্লুরাল করতে পারবেন, অনেকগুলো এরকম ফ্রেজ দিয়ে করা যায়। কিন্তু প্লুরালের এক্সাক্ট যে ডেফিনেশনটা, সেটা হইলো যে
এস কোন একটা ওয়ার্ডের সাথে এস যুক্ত করে যদি একটা থেকে অনেকগুলো বানাইতে পারেন, তখন ভাই সেটাকে প্লুরাল বলা হয়। এই জন্য আপনাদের অনেক গ্রামার বই দেখবেন, আমি আপনাকে বলতেছি যে শুধু কমন নাউন প্লুরাল হইতে পারে, অনেক গ্রামারে লিখছে যে না, কমন নাউন, তারপর অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন সব প্লুরাল হতে পারে। হ্যাঁ ভাই পারে, বাট প্লুরালের ডেফিনেশনটা তো আগে শেখো। এমনি করে তো সবগুলাই পারবে, এই ফ্রেজ দিয়ে তো সবগুলাই পারবে, কিন্তু এটা কি অ্যাকচুয়াল প্রসিডিউর প্লুরাল বানানোর? না। অ্যাকচুয়াল প্রসিডিউর কোনটা? এস যুক্ত করে তোমার একটা থেকে অনেকগুলো বানাইতে হবে। এই জন্য গ্রামারের অ্যাকচুয়াল সংজ্ঞা অনুসারে আমরা লিখছি যে শুধুমাত্র কাকে প্লুরাল করা যায়? শুধুমাত্র কমন নাউনকে প্লুরাল করা যায়। কেন? কারণ কমন নাউনের সাথে আপনি যদি একটা এস যুক্ত করে দেন, একটা থেকে অনেকগুলা বানানো, একটা থেকে অনেকগুলা হয়ে যায়। এই জন্য আমরা গ্রামারের যে বেসিক থিওরি সেটা অনুসারে বললাম, আপনি শুধুমাত্র কমন নাউনকে প্লুরাল করতে পারবেন, অন্য কোনো নাউনকে আপনি প্লুরাল বানাইতে পারবেন না। মানে প্লুরালের সঙ্গে কি এস যুক্ত করে একটা থেকে অনেকগুলো বানানো। এখন অন্যান্য নাউনগুলোকে যদি প্লুরাল বানাতেই হয়, আপনি কি করতে পারেন? এই যে বিভিন্ন ফ্রেজ ট্রেজ ইসেট্রা ইসেট্রা অ্যাড করতে পারেন। এটা ছিল আমাদের হলো একদম বেসিক থিওরি। বেসিক থিওরিতে আমরা কি কি পড়লাম? প্রথমত নাউন শুরু করে আমরা বললাম যে পারসেপশনের উপর ভিত্তি করে নাউন দুই প্রকার, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। কনক্রিটের মধ্যে কি কি আছে? প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। কেমনে হয় বললাম, খালি চোখে দেখা গেলেই কনক্রিট। আর অ্যাবস্ট্রাক্ট কি? খালি চোখে দেখা যায় না, এই জন্য অ্যাবস্ট্রাক্ট। ওকে। এবার এরপর বললাম যে আবার গণনার উপর ভিত্তি করে নাউন দুই প্রকার, আনকাউন্টেবল আর কাউন্টেবল। বললাম যে এখানে আমেরিকান কি বলে? নন কাউন্ট আর কাউন্ট বলে। এই আনকাউন্টেবল কয় প্রকার? চার প্রকার। এগুলো কিভাবে প্রমাণ করলেন? সংজ্ঞা দিয়ে প্রমাণ করে দিচ্ছে, আনকাউন্টের সংজ্ঞা দিয়ে। তারপর আপনাকে কি বললাম? তারপর বললাম যে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের মধ্যে কাকে রাখছি? শুধুমাত্র কমন নাউনকে। কেন রাখছেন শুধুমাত্র কমন নাউনকে কাউন্টেবলের মধ্যে? কারণ কাউন্টের সংজ্ঞা বলছিলাম যে কোনো কিছু যদি এক দুই তিন চার এমনি এমনি গুনতে পারেন, তখন তাকে কাউন্টেবল বলা হয়। আর কমন নাউনকে এক দুই তিন চার এইভাবে গোনা যায়, অনেকগুলো গোনা যায়। এই জন্য কমন নাউনকে আমরা কাউন্টেবল বলতেছি। এটা বলার পরে আমরা থামিনি, নতুন একটা থিওরি বানাইছি। থিওরিটা কি? আম, শুধুমাত্র কমন নাউন প্লুরাল করা যায়, অন্য কোনো কিছু প্লুরাল করা যায় না। তারপর আবার প্লুরালের ডেফিনেশনে চলে আসলাম। প্লুরালের ডেফিনেশন কি? কোন একটা ওয়ার্ডের সাথে এস যুক্ত করে যদি একটা থেকে অনেকগুলো বানাইতে পারেন, তখন তাকে প্লুরাল বলে। নাউন টাউন পরে শুধুমাত্র প্লুরাল বলে। এগুলা কোনো নাউনের সাথে এস যুক্ত করে একটা থেকে অনেকগুলো বানানো যায় না। ওয়াটার থেকে ওয়াটার, লাভ থেকে লাভস, লাভ থেকে লাভস হইলো, ভাই এটা তো আরো ভার্বটা সিঙ্গুলার হয়ে গেল। হয় না, কোনোটার সাথেই হয় না, কোনোটার সাথেই হয় না, এই যে কোনোভাবেই সম্ভব না। বুঝা যায়? সো এই ছিল আমাদের প্রথমকার বেসিক ধারণা, যে নাউনের বেসিক কনসেপ্টটা কি। এবার আমরা ধীরে ধীরে সামনের দিকে যে ব্যাখ্যা করা শুরু করব। চলেন, প্রথম ব্যাখ্যায় আমরা কোথায় চলে। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই করেন। কালেকটিভ নাউনে তো এস যুক্ত করে প্লুরাল হয় না, যেমন টিমস, ফ্যামিলিজ, গ্রুপস। আসতেছি। কেন হয়, কই থেকে হয়? ওই যে বললাম, আসতেছি, কেবল তো বেসিকে আছি। আপনি যেটা বললেন তাকান, তাকাই বলছেনই যখন এখনই বলে দিই। ফ্যামিলি, কালেকটিভ নাউনের যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশন একটু পরে দিচ্ছি। ধরেন এটা একটা সংগঠন বোঝাচ্ছে, এই জন্য এটা কালেকটিভ নাউন। তো এটা কালেকটিভ নাউন, ঠিক আছে। ফ্যামিলি একটা কালেকটিভ নাউন, ঠিক আছে। এবার যখন আপনাকে কোশ্চেন করা হবে ফ্যামিলি ইজ কোন নাউন, বলেন কি হয়ে যাবে? ফ্যামিলিটা কালেকটিভ নাউন, বাট ফ্যামিলি ইজ কোন নাউন? এটা কি হয়ে যাবে বলেন তো? এটার কালেকটিভ থাকে না, এটা কমন হয়ে যায়। পিও ডাবল এম কমন। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো? ফ্যামিলি কালেকটিভকে আপনি প্লুরাল করেননি। আপনি অ্যাকচুয়ালি যখন এই কালেকটিভকে প্লুরাল বানাইছেন, তখন আর কালেকটিভ জাতের মধ্যে থাকতে পারলো না। কোন জাতে চলে আসলো? কমনের জাতে চলে আসলো। কেন? কারণ ফ্যামিলি একই সাথে কমন নাউনও হয়, ফ্যামিলি একই সাথে কালেকটিভ নাউনও হয়। কিভাবে হয় এটা বোঝার জন্য সামনের অংশগুলো করতে হবে। সামনের অংশগুলো করেন, দেখবেন আপনার কনসেপ্ট ক্লিয়ার। ওকে, নেক্সট। ভাইয়া, ভাইয়া একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ বলেন। ভাইয়া, কালেকটিভ নাউন কে কি যদি প্লুরাল করা হয় তাহলে কি ওটা কমন নাউন হবে? হ্যাঁ কমন নাউন হবে, কিন্তু এটা মুখস্থ বিদ্যা না, একদম বেসিক র ম্যাটেরিয়াল, ওটা আমরা আজকে এক্সপ্লেন করব। আপনি কালেকটিভ পন্থে একটু ধৈর্য ধরেন, দেখেন আপনার কনসেপ্ট আপনি ক্লিয়ার হয়ে যাবেন। নেক্সটে আসেন। ওকে ফাইন। এর মধ্যে ও হ্যাঁ, আবার অনেকের মনে কোশ্চেন ঘুরতেছে যে ভাইয়া প্রপার নাউনে তো কমনের মতো কাজ করে, কিভাবে কাজ করে ভাই? এগুলো যে কাজ করে এগুলো কি আমি জানি না বলো? জানি। তো তুমি জানো, মাশাল্লাহ, এই যে তোমার ওই কোশ্চেন গুলো এইখানে দেওয়া আছে, এই যে আপু যে কোশ্চেনটা করলো, এই যে আর্মি থেকে আর্মিস, ফ্যামিলি থেকে ফ্যামিলিজ, ক্লাস থেকে ক্লাসেস, কিভাবে এগুলো ইন্টারচেঞ্জ হয়, এগুলো তো আমি আসবো। তো কেবল এখনো তো নাউন শুরুই করিনি। নাউনের জাস্ট কি বলবো, বেসিক, বেসিক যে ক্লাসিফিকেশন ওইটা শুধুমাত্র বলছি, নাউন তো শুরুই করিনি আমি এখনো। ওকে, এবার আসেন নাউনটা শুরু করি, তারপর দেখবেন আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না। শেষ করি, কোনো কোশ্চেন থাকবে না। ওকে। প্রপার নাউন বলছিলাম যে যদি কোনো কিছু নির্দিষ্ট নাম বুঝাই, তখন তাকে প্রপার নাউন বলা হয়। কিভাবে নির্দিষ্ট নাম বুঝাবে? যেমন এই যে ধরেন বয়, বয় মানে কি? বালক। বালকের একটা নির্দিষ্ট নাম বলেন।
বালকের নির্দিষ্ট নাম রহিম, আপনার নাম, আমার নাম, করিম, জরিনা, সকিনা, এই তো। তো কোনো কিছুর নির্দিষ্ট নাম বুঝাইলে তখন তাকে প্রপার নাউন বলা হয়। অথবা প্রপার নাউন আপনি আরেকভাবে শিখতে পারেন, আমি যেভাবে শিখি। কোনো কিছু যদি পৃথিবীতে থাকেই একটা, ওটা সারা জীবন প্রপার নাউন। কোনো কিছু যদি পৃথিবীতে শুধুমাত্র একটা থাকে, তখন সেটা প্রপার নাউন হয়। কারণ প্রপার নাউন মানে কি নির্দিষ্ট নাম বুঝাবে, আর নির্দিষ্ট নাম মানে কি ওই জিনিস আছেই শুধুমাত্র একটা। এইভাবে আমরা বলতে পারি যে দুই রকম ভাবে, একটা কোনো কিছু নির্দিষ্ট নাম বুঝাইলে সেটা প্রপার নাউন, আরেক রকম ভাবে কোনো কিছু যদি পৃথিবীতে থাকে শুধুমাত্র একটা, তখনও সেটা প্রপার নাউন। দুই ভাবের মধ্যে যে কোনো একভাবে আপনি বুঝতে পারবেন। যেমন রহিম, বলতে পারেন ভাই রহিম তো হাজার হাজার আছে, হ্যাঁ, একটা সংজ্ঞা প্রপার নাউনের, কোনো কিছু যদি পৃথিবীতে থাকে একটা, সেটা প্রপার নাউন। আর একটা সংজ্ঞা হইলো যে যদি কোনো কিছুর নির্দিষ্ট নাম বুঝান, তখনও সেটা প্রপার নাউন হয়। রহিম কার নির্দিষ্ট নাম? বয়, বালক। একটা বালকের নির্দিষ্ট নাম হলো রহিম, এই জন্য রহিম একটা প্রপার নাউন। দুই ভাবে, মানে আপনাকে যেরকম সাবজেক্ট দুই ভাবে চেনাইছিলাম, যে ভার্বের কাজ করে বা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের আগে বসে, এই দুই ভাবে সাবজেক্ট চেনা যায়। একইভাবে প্রপার নাউন দুই ভাবে চিনবেন, একটা থাকবে পৃথিবীতে একটা, অথবা নির্দিষ্ট একটা নাম বুঝাবে, কোনো কিছুর নির্দিষ্ট একটা নাম বুঝাবে। এই দুই ভাবে আমরা প্রপার নাউন চিনতে পারি। প্রপার নাউনের ব্যাখ্যা শুধুমাত্র এতটুকুই, প্রপার নাউনে আমার আর এক্সট্রা কোনো কথা বলার কিছু নাই। কারণ প্রপার নাউনে আপনি যে ঝামেলায় পড়বেন, যে নজরুল কমন নাউনের মধ্যে কাজ করতেছে, এটা লাস্টে যাই আমরা শিখাবো, লাস্টে কনভারসেশন বা ট্রান্সফরমেশন গুলো লাস্টে। আমি ক্লাসগুলো এমন ভাবে রেডি করে রাখছি যে স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ যেন আপনি বুঝতে পারেন, স্টেপ বাই স্টেপ যেন আপনি শিখতে পারেন। এখানে এগুলো একটু বড় হাতের করে নেন, রহিম, করিম, বাবু, মেঘনা, পদ্মা। প্রপার নাউনের প্রথম অর্থ আবার বড় হাতের হয়, তাই না? এটা একটু বড় হাতের করে নিন, না হলে আবার ভুল হয়ে যাবে। ওকে, এইটুকুই প্রপার নাউন, একটুকুই লিখে নেন, আমি যতটুকু বললাম ততটুকু নোট করেন। এইগুলো আজাইরা ফাউল স্লাইড থেকে কপি করার দরকার নাই। ওকে, আপনাকে আমি মানে খাটানোর জন্য স্লাইডটা নোট করতে বলিনি, আপনি কতটুকু বুঝছেন সেটার জন্য। আর গ্রুপে আমি দেখলাম 25টার মতো পোস্ট আসছে, ব্যাচে তো 60 জন প্লাস আছে, তো মাত্র 25টা পোস্ট কেন? তো 60টা তো আসা উচিত। যারা সেকেন্ড টাইম এতটা মানে তিতিক্ষার ত্যাগের পরেও এখনো গুরুত্ব দিচ্ছেন না, তাদেরকে আমি কিভাবে বুঝাইলে তারা গুরুত্ব দিবেন? আমি তো নিজেই কনফিউজড এইগুলো নিয়ে। সো প্লিজ, ইটস হাই টাইম, একটু কষ্ট করেন, দেখবেন নিজের ফিউচারটা ভালো হয়ে যাচ্ছে। বিশেষ করে বেসিক ক্লাস বা ক্লাসগুলো মিস দিয়েন না, খুব ঝামেলায় পড়বেন। এবার কমন নাউন। কমন নাউন আমি যার সংজ্ঞা লিখে রাখছি, এটা তুমি লিখিও না, এটা আমি এখন বলবো না। আসল অ্যাকচুয়ালি কিভাবে চিনতে হয় দেখো। কমন নাউন চেনার সহজ উপায়, তুমি চোখ বন্ধ করবা, চোখ বন্ধ করে যদি ওই ওয়ার্ডটা চিন্তা করার পর অনেকগুলা ভেসে ওঠে, তখন সেটা কমন নাউন। ভাই বুঝি নাই কি বললেন? দেখো এখানে আমি কি লিখে রাখছি, দেখো তো। এখানে লিখে রাখছি ধরো বয়, বয় লেখো, বি ও ওয়াই, বয়। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে বলো বয়, দেখো তো তোমার চোখের সামনে অনেকগুলো ছেলে ভেসে উঠছে। গার্ল, অনেক ছেলে, তুমি মানে ছেলে হলে ছেলে ভেসে উঠবে না, তুমি ছেলে হলে বলো গার্ল। দেখো চোখ বন্ধ করো, দেখো অনেকগুলো মেয়ে ভেসে উঠছে। তো কমন নাউন চেনার একদম বেসিক উপায় ভাই, চোখ বন্ধ করো, চোখের সামনে যদি অনেকগুলো ভেসে ওঠে, এটা একটা কমন নাউন। মানে শেখার জন্য আর কি, এটা সংজ্ঞা লিখলে তো সংজ্ঞা তো লেখা যাবে না, সংজ্ঞা তো আপনার জীবনে জিজ্ঞাসাও করবে না। সংজ্ঞা হলো এই যে এটা কোনো নাউন দিয়ে যদি কোনো কিছু সাধারণ নাম বোঝায়, হোয়াট ইজ সাধারণ নাম? সাধারণ নাম আবার কি জিনিস, এটাই তো বুঝলাম না। সাধারণ ইংলিশে তো কমন, তো এইভাবে শিখলে তো আমার হবে না। সো চোখ বন্ধ করো, চোখের সামনে যদি অনেকগুলো ভেসে ওঠে, তখন সেটা কমন নাউন। এখানে একটা কোশ্চেন চলে আসে, ভাইয়া বিও ওয়াই বয়, বয় বললাম, চোখের সামনে অনেকগুলো ছেলে ভেসে উঠলো। আবার বয়েজ বললাম, বিও ওয়াই এস বয়েজ, বয়েজ বললাম, চোখের সামনে অনেকগুলো ছেলে ভেসে উঠলো। তো দুটাই তো তাহলে কমন নাউন হয়ে যাচ্ছে, তাহলে কোনটা কিভাবে হবে? এই ঝামেলা মেটানোর জন্য কমন নাউন আমরা দুই ভাগে ভাগ করলাম। কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে। একটা হলো সিঙ্গুলার কমন নাউন, SINGULAR, একটা হলো সিঙ্গুলার কমন নাউন, আরেকটা হলো প্লুরাল, PLURAL, প্লুরাল কমন নাউন। একটা সিঙ্গুলার কমন নাউন, একটা প্লুরাল কমন নাউন। তাহলে দুটাই কিন্তু চোখ বন্ধ করলে অনেকগুলো ভেসে উঠতেছে, বয় বললেও চোখ বন্ধ করলে অনেকগুলো ছেলে ভেসে উঠতেছে, বয়েজ বললেও চোখ বন্ধ করলে অনেকগুলো ছেলে ভেসে উঠতেছে। ওকে, বা গার্ল বা গার্লস তুমি এখানে কল্পনা করতেই পারো, তোমার ইচ্ছা। এখন কথা, তুমি সিঙ্গুলার কমন নাউন আর প্লুরাল কমন নাউন কেমনে চিনবে? ভাই ওয়ার্ডের সাথে এস আছে, এস আছে, না, তাহলে সিঙ্গুলার কমন নাউন। ওয়ার্ডের সাথে এস নাই মানে সেটা সিঙ্গুলার কমন নাউন। আর ওই ওয়ার্ডের সাথে যদি একটা এস থাকে, এই যে দেখো এস এস, দেখছো? ওয়ার্ডের সাথে যদি একটা এস থাকে, তখন সেটা কি হয়ে যাবে? প্লুরাল কমন নাউন হয়ে যাবে। এভাবে ভাই তুমি সিঙ্গুলার কমন নাউন আর প্লুরাল কমন নাউন চিনবে, একদম সহজ কথা। কিছু এক্সাম্পল দিই, তাকাও। রহিম তো পৃথিবীতে আছে একটা, এই জন্য প্রপার নাউন। বয়, বয় মানে বালক, চোখ বন্ধ করো, দেখো অনেকগুলো ছেলে চোখের সামনে ভেসে উঠবে। এখন বয়ের সাথে এস আছে, না, তাই এটাই সিঙ্গুলার কমন নাউন। এই তো, এখানে দেখো বয়েস আর ওয়াচিং মুভিজ, এই যে বয়েস, ওয়ার্ডের সাথে একটা এস আছে, চোখ বন্ধ করো অনেকগুলো ছেলে ভেসে উঠবে। যেহেতু ওয়ার্ডের সাথে এস আছে, তাই এটা প্লুরাল কমন নাউন, PCN, প্লুরাল কমন নাউন। দেখো মুভি,
চোখ বন্ধ করো তো, তোমার চোখের সামনে অনেকগুলো মুভি ভেসে ওঠে না? পৃথিবীতে হাজার হাজার মুভি আসে না, বলো? মুভি কি পৃথিবীতে একটা আছে? না, হাজার হাজার মুভি আছে, অনেক অনেক মুভি আছে। তো মুভি যেহেতু বললাম, তাই এটা সিঙ্গুলার কমন নাউন। জাস্ট যদি তুমি এখানে একটা এস যুক্ত করতাম, প্লুরাল কমন নাউন হয়ে যেত। কেন হয়ে যেত? আমি না তোমাকে বেসিকে একটা নতুন একটা ভিত্তি তৈরি করে দিয়ে আসলাম যে শুধুমাত্র কমন নাউন প্লুরাল হইতে পারে। প্লুরালের ডেফিনেশন হইলো কোনো একটা ওয়ার্ডের সাথে যদি একটা এস যুক্ত করে একটা থেকে অনেকগুলা বানানো যায়, তখন থেকে যে প্লুরাল বলা হয়। এটা না আমি তোমাকে একটু আগে শিখাই দিয়ে আসলাম। তার মানে কি? তার মানে আরেকটু আমি তোমাকে যদি একটা শর্টকাট নীতি শিখাই দিই যে ভাই দেখ, এস সহ কোনো কিছু থাকা মানেই সেটা কমন নাউন। কেন? কারণ এস যুক্ত করে শুধুমাত্র কমন নাউনকে প্লুরাল বানানো যায়, আর কাউকে তো এস মানে এস যুক্ত করে না কাউকে প্লুরাল বানানো যায় না। তুমি কখনো দেখছো কালেকটিভ কালেকটিভ কে যুক্ত করে প্লুরাল বানানো যায়? না। প্রপার কে যায়? না। অ্যাবস্ট্রাক্ট কে যায়? না। ম্যাটেরিয়াল কে যায়? না। তার মানে কি? শুধুমাত্র কমন নাউনকেই এস যুক্ত করে একটা থেকে অনেকগুলো বানানো যায়। তার মানে কোনো নাউনের শেষে এস আছে মানে ওটা চোখ বন্ধ করে কমন নাউন, কোনো চিন্তাই করতে হবে না। কেমন, কিভাবে? চিন্তা করো, আমি তোমাকে ওই ডেফিনেশনটা আবার এখানে দিচ্ছি। দেয়ার আর দেয়ার আর three Rohims. Three Rohims. RAHIMS. There are three Rohims in our village. In our village. VILLEGE. এখন তুমি বুঝবা র ম্যাটেরিয়াল তোমার কি কাজে লাগছে, বলো? এই যে রহিমস, কোন নাউন? ভাইয়া আচ্ছা, এই কোশ্চেনটা করি, তারপর আপনার কোশ্চেন নিচ্ছি। বলেন। দেয়ার আর থ্রি রহিমস। ভাইয়া কোশ্চেন না, হ্যাঁ বলেন। মানে একজন লাইভ শেয়ার দিয়ে রাখছে ইউটিউবে, এটা স্ক্রিনটা ছোট করে ফেলছে, মানে সমস্যা হচ্ছে আর কি। ওয়েট, উনি হয়তো ফুল করে দিচ্ছে, আমি চেক করতেছি। ওয়েট, দাঁড়ান, জাস্ট আ সেকেন্ড। কোথায়? আমি শেয়ার অপশন সবার অফ করে দিচ্ছি, ওয়েট, তাহলে আর এই সমস্যাটা হবে না। আমরা যদি একটু উঠে যাই, টার্ন মেসেজ দিতে পারবে, রিয়াকশন, টার্ন অন মাইক্রোফোন, হোস্ট ম্যানেজমেন্ট। না, এইরকম তো কোনো রকম অ্যাক্সেস দিয়ে রাখি নাই। মানে কোথায়? কার্ডটা নামটা কি বলেন তো? Live sharing on YouTube there. জি ভাই, এটা দেখা যাচ্ছে কিন্তু 1 পার্সন পার্টিসিপেটিং দেখাচ্ছে, তাছাড়া কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, জাস্ট আ সেকেন্ড, ওয়েট, রিজিউম করে দিলাম। ফাইন। আমরা যে পয়েন্টে ছিলাম একটু আপনাদের রিক্যাপ করে দিই। আমি আপনাকে বলতেছিলাম যে আমরা একটা থিওরি বা প্রিন্সিপাল পড়ে আসলাম। প্রিন্সিপালটা কি ভাইয়া? আমরা শুধুমাত্র কমন নাউনকে কি করতে পারবো? শুধুমাত্র কমন নাউনকে প্লুরাল করতে পারবো, আর কাউকে প্লুরাল করতে পারবো না। আর প্লুরাল করা মানে হইলো কোন একটা ওয়ার্ড, বয়, বয়ের সাথে যদি একটা এস যুক্ত করি, তাহলে একটা থেকে অনেকগুলা হয়ে যাবে। এটা ছিল হলো আমাদের প্লুরালের নীতি, রাইট? এবং আমরা এখানে আরেকটা জিনিস বললাম, একটা শর্টকাট বলে দিচ্ছিলাম যে দেখেন, কোন একটা ওয়ার্ডের সাথে যদি লাস্টে আপনি এস দেখেন, চোখ বন্ধ করে বলতে পারবেন যে ভাই এটা একটা কমন নাউন। আপনার কোনো চিন্তা ভাবনাও করতে হবে না। কেন কোনো চিন্তা ভাবনা করতে হবে না? কারণ আমরা জানি কোন একটা ওয়ার্ডের সাথে এস যুক্ত করে শুধুমাত্র কমন নাউনকে প্লুরাল বানানো যায়। আমরা যদি এই থিওরিটা জানি, এই থিওরি থেকে আমি একটা কোশ্চেন ছুটছিলাম এখনই। কোন কোশ্চেনটা ছুড়ে দিছিলাম? এই যে এরকম, দেয়ার আর থ্রি রহিমস, RAHIMS, there are three Rohims in our village, VILLEGE। এই কোশ্চেনটা আমি করছিলাম, রাইট? এখন এখানে আমি জিজ্ঞাসা করছিলাম, বলেন তো এখানে রহিমস কোন নাউন? বলেন। এই পয়েন্টে মেবি আটকাই গেছিলাম, রাইট? এখানে রহিমস কোন নাউন বলেন তো, যে কেউ? নর্মালি রহিম কোন নাউন? নর্মালি রহিম প্রপার নাউন। প্রপার নাউন। কিন্তু এখানে রহিমস আছে, তাহলে এটা কোন নাউন হবে? কমন নাউন না। বলেন, শুধুমাত্র জীবনে কোনো প্রপার নাউনকে এস যুক্ত করে প্লুরাল বানানো যায়? প্রপার নাউনের সাথে এস যুক্ত করে প্লুরাল বানানো যায় না। প্রপার নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, কারোর সাথে এস যুক্ত করে প্লুরাল বানানো যায় না। কিন্তু আপনি এখানে পাকনামি করে কি করছেন? প্রপার নাউনের সাথে এস যুক্ত করে দিচ্ছেন। দেন আমার কি? যেহেতু প্রপার নাউনের সাথে এস যুক্ত করছেন, এখন বলেন, এর সাথে এস যুক্ত করে প্লুরাল বানানো যায় না। এই জন্য প্রপার নাউন কি করলো? তার জাত ত্যাগ করলো, আর প্রপার থাকলো না। যেহেতু এস যুক্ত করে দিয়েছেন, প্লুরাল বসা বুঝার চেনি, তাই রহিমসটা কি হয়ে গেল? কমন নাউন হয়ে গেল। কমন, এটা এখন কমন। তার মানে ব্যাপার যারা বলে যে ভাই প্রপার নাউনকে তো প্লুরাল বানানো যায় এস যুক্ত করে, ব্রো বানানো তো যায়, বাট বানানোর পরে ওর নাম কি আর প্রপার থাকে? রহিমস কি আর প্রপার আছে? না। কেন নাই? কারণ আমরা তো বেসিক নীতি একদম ভেঙে ভেঙে দেখাই দিলাম যে কমন নাউনের সাথে এস যুক্ত করে একটা থেকে অনেকগুলো বানানো যায়।
কোন একটা ওয়ার্ডের শেষে এস আছে মানে চোখ বন্ধ করে ওটা কমন নাউন। তুমি এখন পাকনামি করে প্রপারের সাথে এস লাগাই দিছো, তো ঠিক আছে, লাগাইছো, ভালো করছো। ওটা আর প্রপারের মধ্যে থাকবে না, প্রপার জাত ত্যাগ করে সুন্দর মতো কমন জাতে চলে আসলো। কনসেপ্টটা এভাবে কাজ করে, বোঝা যাচ্ছে? এই জন্য বেসিক থেকে আর। ভাইয়া হ্যাঁ। আরেকবার একটু যদি বুঝাইতেন, কারেন্ট চলে গেছিল। আচ্ছা, আমরা যেই পয়েন্টে ছিলাম এইখানে একটু চলে আসি এই স্লাইডে, তাহলে ভালো করে বুঝতে পারবেন। আমরা এই স্লাইডে বলতেছিলাম, দেখেন, কাউন্টেবল এবং আনকাউন্টেবল 30 মিনিট কথা বলছি। বলছিলাম যে এই যে প্রপার ম্যাটেরিয়াল কমন অ্যাবস্ট্রাক্ট, সরি, প্রপার ম্যাটেরিয়াল কালেক্টিভ অ্যাবস্ট্রাক্ট, এই যে চারটা নাউন, এই চারটা নাউন আনকাউন্টেবল। আনকাউন্টেবল মানে কি? গণা যায় না। আর কাউন্টেবল মানে কি? গণা যায়। আর গণার সংখ্যা কি বললাম? বললাম যে কোনো একটা ওয়ার্ডের সাথে এস যুক্ত করে যদি একটা থেকে অনেকগুলা বানাইতে পারেন, ক্যাট প্লাস এস ইকুয়াল ক্যাটস। ক্যাট মানে একটা বিড়াল, ক্যাটস মানে অনেকগুলা বিড়াল। কোন একটা ওয়ার্ডের সাথে এস যুক্ত করে যদি একটা থেকে অনেকগুলা বানাইতে পারেন, তখন সেটা কি হয়ে যায়? তখন সেটা কাউন্ট হয়ে যায়, মানে তখন তাকে কাউন্ট বলা হয়। আর এখান থেকে একটা নীতি ক্রিয়েট করছিলাম যে আপনি শুধুমাত্র কমন নাউনের সাথেই এস যুক্ত করে একটা থেকে অনেকগুলা বানাইতে পারবেন, এছাড়া অন্য কোনো নাউনের সাথে এস যুক্ত করে একটা থেকে অনেকগুলা বানানো যায় না। এরকম আমরা একটা নীতি ক্রিয়েট করে ফেলছিলাম। তারপর এই জন্য আমরা বলছিলাম যে কাউস ওয়ার্ডের সাথে যেহেতু একটা এস আছে, তাহলে চোখ বন্ধ করে এটা ভাই কমন নাউন, কারণ এস তো শুধুমাত্র কমন নাউনের শেষেই থাকবে। আমরা তো একটা নীতি বা প্রিন্সিপাল ক্রিয়েট করে নিয়ে চলে আসলাম। এরপর আমি একটা কোশ্চেন করলাম, কি বললাম যে ভাইয়া রহিম, রহিম তো একটা প্রপার নাউন তাই না? হ্যাঁ, অবশ্যই প্রপার নাউন। এখানে আমরা একদম চিল্লাচিল্লি করে আসছি যে এইগুলোর সাথে জীবনেও এস যুক্ত করে প্লুরাল বানানো যায় না, এরকম আমরা অনেক চিল্লাচিল্লি করে রেখে আসছি। তারপর একটা কোশ্চেন করলাম, করলাম যে দেয়ার আর 3 রহিমস, দেয়ার আর 3 রহিমস ইন আওয়ার ভিলেজ। এটা আমি কোশ্চেন করে ফেললাম, ঠিক আছে। কোশ্চেন করার পর জিজ্ঞাসা করলাম, বলো রহিমস কোন নাউন? এখন পোলাপান চিন্তা করতেছে, কনফিউশন, আরে রহিম তো প্রপার নাউন, হ্যাঁ, তো এখানে তো রহিমস আছে, এস আছে, তাহলে এটা কোন নাউন হয়ে যাবে? তো প্রপারের সাথে তো কখনো এস বসতে পারে না। আমরা পাকনামি করে প্রপারের সাথে একটা এস বসাই দিছি, দিয়ে রহিম থেকে রহিমস হয়ে গেছে। তাহলে প্রপার কি করলো? এ বলতেছে না, আমার তো কোনো রাইট নাই এস নেওয়ার, কারণ আমার আমার আমি আমি তো আনকাউন্টেবল নাও, প্রপার নাও তো আনকাউন্টেবল নাও, আমি তো কখনো প্লুরাল হইতে পারবো না, তো আমার সাথে এস কেন বসাইলো? এ যেহেতু বসাইলো, আমি আমার জাত ত্যাগ করে সুন্দর মতো কমনে চলে আসলাম। তাই রহিমসকে আমি এখন কি বলতেছি? কমন নাও। সিও ডাবল এম ওএন, শুধু কমন না, প্লুরাল কমন নাউন। PLURAL, প্লুরাল কমন নাউন। তার মানে কি? আমরা যে বার্গেনটা করতেছিলাম যে এই চারটা নাউন প্রপার ম্যাটেরিয়াল কালেক্টিভ অ্যাবস্ট্রাক্ট, এগুলোকে কখনো আপনি প্লুরাল বানাতে পারবেন না, তাই না? আপনি কিন্তু এগুলোতে প্লুরাল বানাতে পারতেছেনও না। যখন একটু চেষ্টা করলেন রহিম প্রপার নাউনকে প্লুরাল বানানোর চেষ্টা করলেন, তখন এ তার জাত ত্যাগ করে প্রপার থেকে কমনে চলে গেল, শেষ। কমনে লাভ দিল কেন? কারণ প্রিন্সিপাল বা নীতিতে কি দেখে আসলাম, যে শুধু কমন নাউনের সাথে এস যুক্ত করে একটা থেকে অনেকগুলো বানানো যায়, এবং শুধুমাত্র কমন নাউনের শেষে এস থাকতে পারে প্লুরাল হয়ে, আর কারোর শেষে কোনোভাবে থাকতে পারে না। আপনি পাকনামি করে প্রপারের সাথে এস লাগাই দিয়েছেন, সুন্দর মতো এটা প্রপার নাউন থেকে নাম কি হয়ে গেছে? কমন নাউন। কোন কমন নাউন হয়ে গেল? প্লুরাল কমন নাউন হয়ে গেল। এই হলো থিওরি। এই থিওরি থেকেই আসলে সবকিছুর উৎপত্তি বা জন্মগুলো হচ্ছে। চলেন আমরা নেক্সটে আসি। নেক্সট আপু একটা কোশ্চেন করছিল ফ্যামিলি থেকে ফ্যামিলিস, এবার ওই ব্যাখ্যাটা আমরা একটু দেওয়ার চেষ্টা করব। ওকে, কমন এখানে একটুক হলেই মোটামুটি হয়ে যায়, আর কিছু লাগে না। তো কমনের বেসিক থিওরিটা কি ছিল ভাই? চোখ বন্ধ করো, অনেকগুলো ভেসে উঠবে কমন নাউন, শেষ। কমন নাউন দুই প্রকার, একটা সিঙ্গুলার কমন নাউন, একটা প্লুরাল কমন নাউন। সিঙ্গুলার কমন নাউন মানে ওর সাথে এস নাই, প্লুরাল কমন নাউন মানে ওর সাথে একটা এস আছে, শেষ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এভাবে কমন শেষ করলাম। আর রহিম আর রহিমসের যে কাহিনীটা এতক্ষণ ধরে কোশ্চেন আসতেছিল, ভাইয়া হ্যাঁ প্রপার নাউনকে তো প্লুরাল বানানো যায় যায় না, ওইটা দেখাইলাম। হ্যাঁ, রহিমকে রহিমস বানাইছো, সাথে সাথে প্রপার থেকে ওটা কমন হয়ে গেছে। কেন? কারণ প্রপারের নিয়মের মধ্যে, নিয়মের বহির্ভূত এটা, প্রপারের সাথে এস যুক্ত করা যায় না। তুমি যেহেতু যুক্ত করছো, এস কার শেষে থাকতে পারে? শুধুমাত্র কমনের শেষে থাকতে পারে। তাই রহিম থেকে রহিমস যখন বললা, সেটা প্লুরাল কমন নাউন হয়ে গেছে। সেম কাহিনী কার সাথে হবে? ফ্যামিলি, আর্মি, ইটসেট্রা ইটসেট্রা, ক্লাস, সবার সাথে হবে। ক্লাস কোন নাউন, এটা নিয়ে মারামারি হয়ে যায়, মানে সংঘর্ষিক, মানে গ্রামাটিক্যাল সংঘর্ষিক। এটা একটু দেখবো। ওটা দেখার আগে কালেকটিভ নাউন কি, এটা আগে আপনার জানতে হবে। ওকে, কালেকটিভ নাউন সংজ্ঞা দিয়ে বোঝানো হচ্ছে উম একটা এক্সাম্পল দিয়ে বোঝানো বেশি সহজ। ওকে, চলেন আমরা একটা এক্সাম্পল ক্রিয়েট করি। আর্মি, ARMY, আর্মি। কালেকটিভ নাউনের ডেফিনেশন দিচ্ছি। ওকে, নাম্বার ওয়ান, কালেকটিভ নাউনের জীবন নাই, একটা সংগঠনকে বোঝায়। নাম্বার ওয়ান কি বললাম? কালেকটিভ নাউনের কোনো জীবন নাই, সংগঠনকে বোঝায়। লেখেন, কালেকটিভ নাউনের, সি নাউনের, এর জীবন নেই, জীবন নেই। কাকে বোঝায়? অর্গানাইজেশন বা সংগঠনকে বোঝায়। লেখেন সংগঠন, সংগঠন, সংগঠনকে বুঝায়। নাম্বার ওয়ান, এক নম্বর সত্য। নাম্বার সত্য নাম্বার দুই, কালেকটিভ নাউনের মধ্যে যারা থাকে তাদের জীবন থাকে।
কালেকটিভ নাউনের জীবন নাই, কিন্তু কালেকটিভ নাউনের মধ্যে যারা আছে তাদের জীবন আছে। আমরা কথা বলতেছিলাম আর্মি নিয়ে, ARMY, আর্মি নিয়ে কথা বলতেছিলাম। কালেকটিভ নাউনের জীবন নাই, সংগঠনকে বোঝায়। 2 নাম্বার, এর মধ্যে যারা থাকে, এই যে এভাবে দেখেন, এই যে এটা ধরেন কালেকটিভ নাউন, এটা একটা সংগঠন। কালেকটিভ নাউনের মধ্যে যারা থাকে তাদের জীবন থাকে, লাইফ। কাদের লাইফ আছে? এই যে কালেকটিভ নাউনের মধ্যে যারা আছে তাদের জীবন আছে। 3 নাম্বার সত্য লেখেন। 3 নাম্বার সত্য কি? 3 নাম্বার সত্য হইলো যে আপনার কালেকটিভ নাউন, আরেকবার একটু রিপিট করেন হ্যাঁ আমি শর্তগুলা। আমি এমনিতেই রিপিট করব, আপনি জাস্ট দেখতে থাকেন। এটা আমি 3-4 বার রিপিট করব, সমস্যা নেই। 1 নাম্বার বলতেছিলাম যে আমরা আর্মি নিয়ে কাজ করতেছি। আর্মি কেন কালেকটিভ নাউন? বললাম যে কালেকটিভ নাউনের কোনো জীবন নাই এবং এটা তারা একটা সংগঠনকে বোঝাবে। আর্মির কোনো জীবন নাই, আর্মি একটা সংগঠন, আর্মির কিন্তু জীবন নাই। আর্মির মধ্যে আছে সোলজার্স, সৈনিক, অফিসার, এদের জীবন আছে, বাট আর্মির কিন্তু কোনো জীবন নাই, আর্মি একটা সংগঠন। ওকে, তাহলে কালেকটিভ নাউনের কোনো জীবন নাই, এটা তারা একটা সংগঠনকে বোঝায়। কিন্তু কালেকটিভ নাউনের মধ্যে যারা থাকে, এই যে আর্মি সংগঠন, আর্মি সংগঠনের মধ্যে কারা আছে? সোলজার্স, অফিসার্স, সৈনিক, অনেক আছে তাই না? ব্রিগেডিয়ার জেনারেল, পদাতিক সৈনিক, রান্না করে, ঝাড়ু দেয়, অনেক মানুষ টানুষ আছে, তাদের জীবন আছে। আর্মির জীবন নাই, কিন্তু আর্মি সংগঠনের মধ্যে যারা আছে তাদের সবার জীবন আছে। এবং 3 নাম্বার, এরা নির্দিষ্ট সময় নির্দিষ্ট একটা কাজ করে, ডিফাইন টাইমে ডিফাইন কাজ করে। ডিফাইন টাইম, ডিফাইন ওয়ার্ক, এই 3টা হলো সত্য। ডিফাইন ওয়ার্ক মানে ভাই ব্যাপারটা তো বুঝলাম না, বুঝলাম না? একটু মিছিল দিয়ে বুঝাই, তারপর আর্মিতে আসতেছি। বলো, প্রসেশন মানে কি? মিছিল। মিছিলের জীবন আছে? না। প্রসেশন যেহেতু একটা মিছিল, এটা কাকে বোঝাচ্ছে? একটা সংগঠনকে বোঝাচ্ছে। 1 নাম্বার সত্য মিলছে? মিলছে। সত্য নাম্বার 2, বলো, মিছিলের তো জীবন নাই, মিছিলের মধ্যে কারা আছে? এই যে ধরো একটা মিছিল, মিছিলের মধ্যে কারা আছে? মানুষ আছে, ছোট আছে, বড় আছে, জোয়ান আছে, বুড়া আছে, বিভিন্ন রকম মানুষ আছে, স্টুডেন্ট আছে, ব্যবসায়ী আছে, চাকরিজীবী আছে, শ্রমজীবী আছে, অনেক মানুষ আছে। তাহলে মিছিলের জীবন নাই, মিছিলের মধ্যে যারা আছে তাদের জীবন আছে। 2 নাম্বার সত্য মিলছে? মিলছে। 3 নাম্বার সত্য, এরা নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ করবে। স্টুডেন্ট পড়াশোনা করে, চাকরিজীবী চাকরি করে, ব্যবসায়ী ব্যবসা করে, বাট এই যে নির্দিষ্ট একটা সময় যখন মিছিলের মধ্যে আছে, মিছিল সংগঠনের মধ্যে আছে, মিছিল করতেছে, তখন তারা একটা কাজই করে। কি কাজ করে? স্লোগান দেওয়া। এটা হলো ডিফাইন টাইম, ডিফাইন ওয়ার্ড, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করে। তাই এই মিছিলকে আমরা কি বলতেছি? এটা একটা কালেকটিভ নাউন। আর্মির ক্ষেত্রে এখন বলি, আর্মি একটা সংগঠনের নাম, আর্মির জীবন নাই। আর্মি সংগঠনের মধ্যে কারা আছে? কারা আছে? অফিসার্স আছে, সোলজার্স আছে, মানে মানুষ আছে, মানুষের জীবন আছে। 2 নাম্বার সত্য ফুলফিল। 3 নাম্বার সত্য কি? যখন আর্মি সংগঠনের মধ্যে এই অফিসার সোলজার্সরা আছে, তারা একটা নির্দিষ্ট কাজ করে। কি কাজ করে? দেশকে রক্ষা করা। ডিফাইন টাইমে ডিফাইন কাজ করে, নির্দিষ্ট সময়, অর্থাৎ যেইটুকু সময় তারা আর্মি সংগঠনের মধ্যে আছে, আর্মির সাথে জড়িত, তাদের একটা কাজই থাকে যে আমরা দেশকে রক্ষা করব। এই জন্য আর্মি একটা কালেকটিভ নাউন। এবার আমরা চিন্তা করি হলো ক্লাস, সবগুলা ব্যাখ্যা দিব, সমস্যা নেই। ক্লাস, ক্লাস কি? ক্লাসের জীবন আছে? না। তবে ক্লাস একটা সংগঠনের মতো, কারণ এখানে পড়াশোনা করানো হয়। ওকে, ক্লাসের জীবন নাই এবং এটা তার একটা সংগঠন বোঝাচ্ছে। এবার ক্লাসের মধ্যে কারা আছে? ক্লাসের মধ্যে টিচার আছে, স্টুডেন্ট আছে, স্টুডেন্ট আছে, টিচার আছে, তার মানে ক্লাসের মধ্যে যারা আছে তাদের মানুষ, তাদের জীবন আছে। 3 নাম্বার সত্য, নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ করে। ধরেন ক্লাসের মধ্যে কারা আছে? টিচার, স্টুডেন্ট, তারা একটা নির্দিষ্ট সময়, ক্লাসের একটা নির্দিষ্ট সময়, 2 ঘন্টা বা 3 ঘন্টা, সকাল 10টা থেকে বা দুপুর 3টা পর্যন্ত, একটা নির্দিষ্ট কাজ করতেছে না? কি নির্দিষ্ট কাজ করতেছে? পাঠদান করা, পড়ালেখা শিখা বা পড়ালেখা শিখানো। তার মানে নির্দিষ্ট সময় নির্দিষ্ট একটা কাজ করতেছে। এই জন্য ক্লাসকে আমি কি বলতেছি ভাই? এটা আমাদের একটা কালেকটিভ নাউন। শেষ। এবার আপনি যদি চলে আসেন কোনটাতে? জুরি। জুরি মানে কি? জুরি মানে হলো বিচারকের দল, বিচারকের দল। দলের জীবন আছে? না। বিচারকের দলের মধ্যে কারা আছে? বিচারক, বিচারকদের জীবন আছে? ইয়েস। নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ করে। অনেকগুলো বিচারক যখন দল আকারে একত্রে থাকে, তারা কি কাজ করে? বিচার করার কাজ করে। এই জন্য জুরি মানে আমি কি বলতেছি? এটা আমাদের একটা কালেকটিভ নাউন। এবার আরো কিছু জিনিস চলে আসে, যেমন ধরেন ফ্যামিলি, লাইব্রেরি, এইগুলো চলে আসে। ফ্যামিলি, লাইব্রেরি, LIBRARY। ওকে, বলেন, ফ্যামিলি একটা সংগঠন, লাইব্রেরি একটা সংগঠন। ওকে, ফ্যামিলির জীবন আছে? না। লাইব্রেরির জীবন আছে? না। 1 নাম্বার সত্য ফুলফিল, যে এদের কোনো জীবন না, একটা সংগঠনকে বুঝে। সত্য নাম্বার 2, এর মধ্যে যারা থাকে তাদের জীবন থাকে। ফ্যামিলির মধ্যে বাপ থাকে, মা থাকে, আপনি থাকেন, আপনার ছোট বোন থেকে, আপনাদের জীবন আছে, আপনারা মানুষ, ইয়েস, জীবন আছে। এবার লাইব্রেরির কথায় আসেন। লাইব্রেরির মধ্যে কারা যায়? মানুষজন পড়াশোনা করতে যায়। তাহলে লাইব্রেরির মধ্যে যারা আছে মানুষজন, তাদের জীবন আছে? আছে। 2 নাম্বার সত্য ফুলফিল, এর মধ্যে যারা থাকে তাদের জীবন থাকে। সত্য নাম্বার 3, এরা নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ করে। আপনি ফ্যামিলিতে আপনি স্টুডেন্ট হইতে পারেন, আপনার বাবা ব্যবসায়ী হইতে পারে, আপনার বড় ভাই চাকরিজীবী হইতে পারে, বাট আপনার যখন ফ্যামিলির মধ্যে অন্তর্ভুক্ত, তারা আপনি একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ করেন না? যখন ফ্যামিলির মধ্যে, ফ্যামিলির মতো করে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছেন, তখন তো সবাই এক ধরনের কাজই করতেছেন না, গল্প করা বা কোনো কিছু নিয়ে চিন্তা করা। তখন কি
এক একজন এক এক কাজ করতেছেন। আপনি স্টুডেন্ট, আপনার টাইম আলাদা, আপনার বাবা চাকরিজীবী বা ব্যবসায়ী, আপনার বাবা আলাদা টাইমে বাইরে কাজ করতেছে। বাট যখন ফ্যামিলির মধ্যে সবাই একত্রিত হয়েছেন, তখন তো নির্দিষ্ট একটা কাজই করতেছেন, মানে ফ্যামিলিতে টাইম দেওয়া এমন একটা কাজ। এই জন্য নির্দিষ্ট সময় নির্দিষ্ট একটা কাজ, তাই ফ্যামিলি একটা কালেকটিভ নাউন। লাইব্রেরি, ওই যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট একটা কাজ করবেন। লাইব্রেরির জীবন নাই, লাইব্রেরির মধ্যে মানুষজন আছে, ওখানে মানুষজন কি করতে গেছে? বই পড়তে গেছে, তার মানে নির্দিষ্ট সময় নির্দিষ্ট একটা কাজ করতেছে, তাই লাইব্রেরি একটা কালেকটিভ নাউন। এই যে কালেকটিভ নাউন গুলো হয়, এগুলো আমরা ব্যাখ্যা দিলাম। এবার ঝামেলা কই থেকে শুরু হবে? এইখানে আপু যেটা বললো ওইটা আমরা আগে শুরু করি। এবার আসলে ফ্যামিলি নিয়ে, ওকে? এখন আপনি একটু চিন্তা করেন তো, ফ্যামিলি কোন কোন নাউন হইতে পারে? চোখ বন্ধ করেন তো, অনেকগুলো ফ্যামিলি চোখের সামনে ভেসে ওঠে না? হয়, উঠে। আবার কমন নাউনের সংজ্ঞা কি ছিল? কোন একটা নাউনের সাথে এস যুক্ত করে যদি অনেকগুলো বানানো যায়, তখন তাকে কি বলা হয়? তখন তাকে কমন নাউন বলা হয়। বলেন, ফ্যামিলি প্লাস এস ইকুয়াল কি হয়? ফ্যামিলিস। FAMILIES, ফ্যামিলিস। বলেন, ফ্যামিলি হলো একটা ফ্যামিলি, এস যুক্ত করলে কি হয়ে যাচ্ছে? অনেকগুলো ফ্যামিলি হয়ে যাচ্ছে। তাহলে আপনি বলেন, আপনি ফ্যামিলিকে প্লুরাল বানাতে পারতেছেন, তাহলে ফ্যামিলিকে আপনার কোন নাউন বলতে পারবেন? কমন নাউন বলতে পারবেন। অবশ্যই কমন নাউন। কেন? চোখ বন্ধ করলে অনেকগুলো ফ্যামিলি চোখের সামনে ভেসে উঠতেছে, এই জন্য কমন নাউন। আর কেন প্লুরাল কমন নাউন? ওয়ার্ডের সাথে এস যুক্ত করে একটা থেকে অনেকগুলো বানানো যাচ্ছে, এই জন্য এটা প্লুরাল কমন নাউন। ওকে? এবার ঝামেলাটা কোথায় চলে আসবে খেয়াল করেন। আমি কোশ্চিনটাকে করি, আপনাকে জিজ্ঞাসা করবে যে বাবা বলো ফ্যামিলি কোন নাউন। ফ্যামিলি কোন নাউন? দুটো অপশন দিবে। একটা দিবে হলো কমন, এটা কিন্তু কমনও হয়, কারণ চোখ বন্ধ করলে অনেকগুলো ভেসে ওঠে, এটা কমন, একদম 100% শিওর। আবার দিবে কালেকটিভ, ঝামেলা এখানে লাগাবে। ECTIV, বলো কোন নাউন হবে? আপনি নাউন বলার আগে একটু চিন্তা করবেন যে ইংলিশ গ্রামার যেটা সবচেয়ে বেশি সূক্ষ্ম, সেটা পারফেক্ট অ্যান্সার হয়। মানে MCQ মানে চারটা অপশনে অ্যান্সার হইতে পারে, বাট ইউ হ্যাভ টু গো ফর দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। বলেন তো, এখানে সবচেয়ে কোনটা বেশি কারেক্ট? ফ্যামিলি কোনটা বেশি ঠিক, কোনটা বেশি কারেক্ট, কোনটা ঠিক মারবো? দুটাই উত্তর, দুটাই হয়, বাট কোনটা ঠিক মারবো? কমন নাকি কালেকটিভ? কমন নাউন চিন্তা করে বলেন, কালেকটিভ হওয়ার জন্য কয়টা শর্ত লাগছে আর কমন হওয়ার জন্য কয়টা শর্ত লাগছে? ভাই কালেক্টিভ হবে। কালেকটিভ কালেকটিভ হবে ভাইয়া। কালেকটিভ হওয়ার জন্য ওরকম শর্ত লাগলো ভাই, এর জীবন নাই, সংগঠন বোঝায়, এর মধ্যে যারা আছে তাদের জীবন আছে, নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ করে, কত সূক্ষ্ম, কতগুলো সব আমাদের মানে শর্ত লাগবে। জিনিসটা কিন্তু কমন হয়েছে, ওকে? ফ্যামিলি কমন, কমন হয়েছে, কমন হওয়ার পরে কিন্তু কালেকটিভ হয়েছে। চিন্তা করে দেখেন, যারা কোহোস্ট আছেন একটু মিউট করে দেন, নিজের দায়িত্ব পালন করেন। আচ্ছা, আমরা যে পয়েন্টে ছিলাম, তো ফ্যামিলি একটা কমন নাউন, কেন? চোখ বন্ধ করে অনেকগুলো ভেসে উঠছে, তাই কমন নাউন। কমন হওয়ার পরে কিন্তু এটা কালেকটিভ হয়েছে। কমন হওয়ার পর দেখলাম, হ্যাঁ এর কি জীবন আছে? না। তারপর এটা একটা সংগঠন বোঝায়, হ্যাঁ। এর মধ্যে যারা আছে ফ্যামিলির মধ্যে তাদের জীবন আছে, হ্যাঁ। নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ করে, হ্যাঁ। আরে কতগুলো সত্য মেনটেন করছে। এই জন্য বললাম ঠিক আছে বাবা, ফ্যামিলি তুমি কালেকটিভও হইতে পারবা। এখন তোমাকে আমি পরীক্ষায় দুটো অপশন একসাথে দিয়ে দিই, যে বলো ফ্যামিলি কমন নাকি কালেকটিভ। সবাই ঠিক মারে আরে কমন, বাট নো ব্রো, ফ্যামিলিতে একটা কালেকটিভ। কেন কালেকটিভ? কারণ কালেকটিভের শর্তগুলো সে ফুলফিল করছে। তার মানে যদি তোমাকে দেয় ফ্যামিলি কমন নাকি কালেকটিভ, কোনটা ঠিক মারবা? অবশ্যই কালেকটিভে টিক মারতে হবে। এবার ধরো তোমার অপশন এরকম দিছে, ফ্যামিলি কোন নাউন, অপশন দিছে এক নাম্বার হলো কমন, আরো অন্য অন্য আছে। আর ধরো তোমার দুই নাম্বার অপশন কি দিবে? দুই নাম্বার দিছে ম্যাটেরিয়াল, MATERIAL। এবার ফ্যামিলি কোন নাউন বলেন, এবার কোনটা টিক মারবেন? MCQ মানে আপনার একটা বেছে নিতেই হবে, হাতে কোনো কমন কমন কমন। কমন। আপনার কোনো সমস্যা নেই, আপনি মার্ক পাবেন, ঠিক আছে? কারণ আমার সবচেয়ে যেটা বেস্ট অপশন ওটা আমার চুজ করে নিতে হয়। ঝামেলাটা কোথায় লাগাই জানেন? এবার পরীক্ষায় দিন, ফ্যামিলি ইজ কোন নাউন, একদম FAMILIS, ফ্যামিলি ইজ কোন নাউন। অপশন কি দিবে জানেন? এক নাম্বার দিবে কালেক্ট, আপনি যেন ভুল করেন। নাম্বার টু, কোহোস্ট একটু মিউট করে দেন। নাম্বার দুই দিবে হলো কমন। নাম্বার তিন দিবে প্লুরাল কমন। এই যে বলেন কোনটা ঠিক মারবেন? ফ্যামিলি ইজ কোন নাউন, কমন। প্লুরাল কমন। প্লুরাল কমন প্লুরাল কমন। আমার প্লুরাল কমন বলতে হবে, কেন? কারণ আমরা জানি কালেকটিভ নাউনকে জীবনেও প্লুরাল করা যায় না, অসম্ভব, আপনি জীবনেও একে প্লুরাল করতে পারবেন না। কিন্তু আপনি যেহেতু পাকনামি করে প্লুরাল করে ফালাইছেনি, সুন্দর মতো ফ্যামিলি বলতে ওকে আমি আমার যাত্রা করলাম, আমি আর কালেকটিভ হইলাম না, কারণ কালেকটিভ তো প্লুরাল করা যায় না। আমি কি হইলাম? আমি কমন হয়ে গেলাম, কারণ চোখ বন্ধ করলে তো অনেকগুলো ভেসে ওঠে, তাই। এবং কমন হওয়ার পর কমনের দুটো ঝামেলা, শুধু কমন নাকি প্লুরাল কমন। এস যেহেতু আছে আপনার প্লুরাল কমনটি করতে হবে। এখানে কিন্তু তিনটাই কারেক্ট, বাট সবচেয়ে বেশি কারেক্ট কোনটা? প্লুরাল কমন, তারপর কমন, তারপর কারেক্ট। এই হলো ব্যাপার। তো এইভাবে কোশ্চেনের ভাঁজ আপনার বুঝতে হবে। যার মাইক্রোফোন থেকে মিউট নয়েজ মিউট করে দেন, আমার নিজেরই কথা শোনা আচ্ছা। যারা কোহোস্ট আছেন 4-5 জনকে তো দিয়ে রাখছি, তো মিউট করে দিবেন, সমস্যা তো নাই। আচ্ছা ঠিক হয়ে গেছে, সরি।
সরি ফর বিং ইনকনভিনিয়েন্ট। তো যে মোমেন্টে ছিলাম যে কোশ্চিন ধরতে হবে, বুঝতে হবে। আমি জানি না এর আগে আপনি শিখছিলেন কিনা এভাবে, আজকের পর থেকে এগুলো জীবনে আপনার ভুল করবেন না। যে সব এমসিকিউ মানে চারটাই কারেক্ট হইতে পারে, বাট আপনার বুঝতে হবে কোনটা পারফেক্ট, যেটা পারফেক্ট সেদিকে যেতে হবে। যেই বললাম ফ্যামিলি, ঝামেলা হয়ে গেল। আবার এই সেম কোশ্চেন হয় ক্লাসের ক্ষেত্রে। আই থিঙ্ক আপু আপনার অ্যান্সার পাইছেন মুখস্থ বিদ্যা ছাড়া, বুঝে বুঝে। সিএলএ বলে ক্লাস, প্রথমে জিজ্ঞাসা করে ক্লাস কোন নাও, 1 নাম্বার দেয় কালেকটিভ, কালেকটিভ 2 নাম্বার দেয় হলো কমন। খুব ঝামেলা। তো সবাই গণহারে কমনে টিক মারে, বাট এটা তো আসলে কমনও হয় কালেকটিভ হয়, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? কালেকটিভ বেশি অ্যাপ্রোপ্রিয়েট ভাই, এই জন্য ক্লাস একটা কালেকটিভ নাও। এবার এখান থেকে কোশ্চেন শুরু হলো ক্লাসেস কোন নাউন, তে ঝালা, এ আরেক ঝামেলা, এবার দিয়ে দেয় ঝামেলা। CLASSES ক্লাসেস কোন নাউন, 1 নাম্বার অপশনে দিয়ে রাখে হলো কালেকটিভ, COLLECTIV। 2 নাম্বার অপশনে দিয়ে রাখে হলো কমন, COMMON। 3 নাম্বার অপশনে দিয়ে রাখে হলো প্লুরাল কমন, PCN, প্লুরাল কমন। আমি কোনটা টিক মারবো? অবশ্যই প্লুরাল কমন, কারণ এস তো শুধুমাত্র কমনের সাথেই থাকতে পারে, প্লুরাল কমনের সাথেই থাকতে পারে। ঠিক আছে, ক্লাস কালেক্টিভ হইতে পারে, বাট তুমি এস কেন যুক্ত করলা? হ্যাঁ, এস যুক্ত করার রাইট তোমাকে দিছি না? যুক্ত করছো, ভালো করছো, যাও আমি কালেক্টিভের জাত ত্যাগ করলাম। জাত ত্যাগ করলে সুন্দর মতো কমনের জাতে চলে আসলাম। এইভাবেই কাজ করে সব। আপনি যতগুলো নাউন আছে যদি একটু পাকনামি করে, বাড়াবাড়ি করে, এস যুক্ত করে, সবগুলো কমনে চলে যায়, সবগুলো কমনে ওভারল্যাপিং করে। কারণ এগুলোর সাথে এস যুক্ত করার কোনো রাইট নাই। এস যুক্ত কেন করলেন? হোয়াই? যুক্ত যেহেতু করছেন, ওকে ফাইন, আমি কমন হয়ে যাবো, শেষ। এইগুলো হলো প্রত্যেকটা নাউনের বেসিক থিওরি। এবং একটা প্রপার নাউন কিভাবে কমনের মতো কাজ করে, অ্যাবস্ট্রাক্ট কিভাবে কালেক্টিভের মতো কাজ করে, মানে যে যেগুলোকে আমরা ব্যতিক্রম বলে চালাই না, এক্সেপশন বলে চালাই, ওইগুলোর মিনিংগত ব্যাখ্যা আমরা লাস্টে দিব। ওটা এখন না, একটু লাস্টে আছে। আপাতত আমি তো কেবল বেসিকই শেষ করে নিই, আগে ওইটাতে অ্যাডভান্সে যাওয়া ঠিক হবে না, ওটা লাস্টে আছে। সো কালেক্টিভ আশা করি আমরা ভালো মতো শেষ করছি। কালেক্টিভের পর আমাদের চলে আসে হইলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো তার আগে কালেক্টিভের একটা লিস্ট আছে, এটা মাস্টার গ্রামার থেকে ছবি নেওয়া, আপনি বুঝতেই পারতেছেন। দেখেন এখান থেকে পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসবে, এখানে আন্ডারলাইন করবেন। এই যে আর ড্যাশ অফ বুকস, এখান থেকে একটা কোশ্চেন ঢাবিতে অন্তত আসে। মানে যেহেতু আমরা, আমাদের জন্য এখন ঢাবির জন্য না, বাট অন্য অন্য ভার্সিটিতেও আছে, পড়তে হবে। পরীক্ষায় বলবে আর ড্যাশ অফ বুক, চারটা অপশন দিবে, পাইল, সুট, ট্রুপ, লিটার, কোনটা হবে? এইভাবে কোশ্চেন করবো, ওকে? এই যেই দেখতেছেন লাল কালি বোল্ড করা, লাল, সরি কালো কালি বোল্ড করা, এখানে ড্যাশ মারবে। ড্যাশ মেরে চারটা অপশন দিবে। আর ড্যাশ অফ লোকাস্ট, কোনটা হবে? ঝামেলা, চারটা অপশন দিবে, যেটা পারফেক্ট সেটাই যেতে হবে। কেন? তাই মিনিং এর দিক থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট ওটা বেশি পারফেক্ট হয়। তারপরে আর ড্যাশ অফ ফিশ, আর স্কুল অফ ফিশ, ফিশের সাথে স্কুল হয়, আর স্কুল অফ ফিশ মানে হলো মাছের ঝাঁক, রাইট? সো এটা আমাদের পারতে হবে। এরকম যে বোল্টাক গুলো দেখতেছেন, এর নিচে আন্ডারলাইন দিয়ে চারটা অপশন দিবে, 1 2 3 4, বলবে বাবা বলো কোনটা কারেক্ট, ঠিক মারো মারো। এইভাবে আপনার কোশ্চেন দেওয়া হবে। সো এই লিস্টটা প্লিজ একটু পড়ে নেবেন, মুখস্থ তো করতে পারবেন না, রিডিং পড়ে নেবেন, দেখবেন অনেকদিন মুখস্থ থাকবে। আর পড়ার নিয়মটা কি, এটাও শিখাই দিই, আর্টিফিশিয়াল বানাই দিই। কারণ আমি পড়তেছি, আমার যেটা কঠিন লাগবে সেখানে আহ হাইভ অফ বিভস, হ্যাঁ বির সাথে হাইভ হয়, ঠিক আছে, ব্যান্ড অফ দিলাম, বাকেট অফ বাকেটের সাথে ফ্লাওয়ার হয়। স্কুল অফিসে কি, মাসের সাথে স্কুল, এটা তো আমি জীবনেও দেখিনি, হ্যাঁ এই ওয়ার্ডটা তো অনেক ভালো। ঠিক আছে, এটা আমি একটু দাগ দিয়ে রাখি, দাগ দিয়ে রাখি। এইরকম পড়তে পড়তে দেখবেন 10টার মতো ওয়ার্ড আপনি বাস্তবতার সাথে ম্যাচ করতে পারবেন না। যেই 10টা ম্যাচ করতে পারবেন না, ওইগুলোতে একটু বেশি ইম্পর্টেন্স দিবেন। আরে স্কুলের সাথে মাস হয়, এটা তো অনেক জোস, ইন্টারেস্টিং, মনে রাখি, দাগ দিয়ে রাখি। পরে দেখবেন যে এটাই কমন চলে আসছে। এইভাবে পড়তে হয়। সবগুলো তো ট্রিক খোঁজা যায় না, কিছু জিনিস পড়তে হয়, আর কিছু জিনিস আগের সাথে অ্যাড করে নিতে হয়। যেমন এই যে হার্ড অফ ডিয়ার, হার্ড মানে কি? হার্ড মানে পাল, হ্যাঁ আমার ঠিক আছে, শুয়োরের পাল বা হরিণের পাল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তারপরে এখানে ক্যাটেল, ক্যাটেলের সাথে ড্রপ বা হার্ড হয়, হ্যাঁ এটাও পাল, ঠিক আছে। প্লেয়ারের সাথে টিম হয়, স্বাভাবিক, কমন সেন্সের ব্যাপার। স্টুডেন্টের সাথে ব্যাচ হবে, কমন সেন্সের ব্যাপার। এইভাবে দেখবেন যে আপনার 80% কমন সেন্স দিয়ে বের করতে পারবেন, আর 20% যেগুলো পারবেন না, ওইগুলো 3 4 বার রিডিং করতে হয়। এইগুলো হলো পড়ার নিয়ম। এখন পড়ার নিয়মও শিখাই দিতে হচ্ছে, আফসোস। এই জিনিসগুলো ক্লাস 2 3 থেকে আমি একা একা নিজে নিজে শিখছি। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের সবচেয়ে বড় যে ভীতি আছে, এই ভীতিতে আমরা ক্লিয়ার করি। নাম্বার ওয়ান, আপনি জানেন যে যে নাউন দেখা যায় না, অনুভব করে, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আপনাকে বলছে কাঁচকলা, জীবনও না। অ্যাবস্ট্রাক্ট নাউনের 3টা ডেফিনেশন আছে। নাম্বার ওয়ান, অ্যাবস্ট্রাক্ট নাউন কি? আপনার সহজ কথায়, আপনি দেখতে পারবেন না, ছুঁইতে পারবেন না, শুনতে পারবেন না, শুধুমাত্র অনুভব করা যায়। যে নাউন কি? 1 নাম্বার, দেখা যায় না। দেখা যেহেতু যায় না, তো লেখেন আপনি দেখতে পারবেন না, ডোন্ট সি, দেখা যায় না। তারপর ছোঁয়া যায় না, ডন টাচ, টাচ করিও না, বা নট টাচও বলা যায়, টাচ বা টিও ইউসেজ। দেখা যায় না, ছোঁয়া যায় না, এবং শোনা যায় না, নট লিসেন, LISTEN।
দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, শুধুমাত্র কি করা যায়? শুধুমাত্র ফিল, FEEL, ফিল, শুধুমাত্র অনুভব করা যায়। এটা হলো আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। কি? দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞা। কি জন্য এটা আপনি শিখাইলেন? একটা এক্সাম্পল দিই, বলেন। ভয়েস কোন নাউন? ভয়েস কোন নাউন? VOIC, ভয়েস কোন নাউন? বলেন। চিন্তা করেন। প্রপার তো জীবনে হবে না। প্রপার হবে? হবে না। আর ভয়েস অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট না। Abstract noun. মানে জাস্ট বুঝেন যে শিখাই দেওয়ার পরও আপনারা যদি অ্যাবস্ট্রাক্ট বলেন, তাহলে শিখাই না দিলে কি হইতো? অ্যাবস্ট্রাক্টের সংজ্ঞা কি বললাম? দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না। এই যে আমার ভয়েস যদি আপনি শুনতে না পারতেন, ক্লাস করতে পারতেন, সংজ্ঞার মধ্যেই তো লেখা আছে যে অ্যাবস্ট্রাক্ট হওয়ার জন্য দেখা যাওয়া যাবে না, টাচ করা যাবে না, শোনা যাবে না, শুধু অনুভব করা যায়। ভাই, ভয়েস তো আপনি শুনতেছেন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোন সাহসে বলেন? কোন মুখে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন বলেন? এটা কি অ্যাবস্ট্রাক্টের সংজ্ঞার মধ্যে ছিল? না। এই যে ভুলভাল সংজ্ঞা ছোটবেলা থেকে শিখে আসছেন, যে দেখা যায় না, শুধু অনুভব করা যায়, অ্যাবস্ট্রাক্ট হয়, এই জন্য আপনি এই ভুলগুলা করে থাকেন। আপনি 100% শিওর টিক মারে আসেন, পরে বলেন যে এই মার্ক কেন কম পেলাম, ফেল কেন করলাম? তার মানে এখানে কোশ্চেন বিক্রি হয়েছে। কোশ্চেন বিক্রি হয় নাই। বাঙালি এমন একটা জাতি, আমি নিজেও এমন ছিলাম যে যদি কোনো কিছু না পারতাম, যে আজকে পরীক্ষা খারাপ হয়েছে কেন, আরে স্যার কড়া দিছে, স্যার বউর সাথে ঝগড়া করে আসছে, কোশ্চেন কঠিন করছে। জীবনে একটা বড় আমরা বলি না যে আমার পড়ার কমতি ছিল, আমার ল্যাকিং ছিল। আপনি পরীক্ষায় ফেল করছেন, আপনি বাসায় যেয়ে কি বলেন জানো? যে ক্লাসের ফার্স্ট বয় সে ফেল করছে। মানে আপনি আপনার ল্যাকিংটা জীবনে অ্যাকসেপ্ট করবেন না। ও, আপনি কেন ফেল করছেন? আপনার ক্লাসের ফার্স্ট বয় ফেল করছে জন্য আপনি ফেল করছেন, হলো? এগুলো লজিক। সো এক্সকিউজ দেওয়া অফ করে আমাদের জাস্ট নিজের দোষগুলো মেনে নিতে হবে। আর সবচেয়ে বেটার কি জানেন? আপনার পরিবেশে যতগুলা দোষ হয় সব নিজের বলে অ্যাকসেপ্ট করে নাও, তাহলে দেখবেন জীবন সুন্দর। কিরকম? একটা এক্সাম্পল দিই। ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একটা কবিতা আছে, কবিতার নামটা ভুলে যেতে হয়েছে। যাহার ঘর বাঁধিয়া, এরকম কিছু একটা ছিল, আমি যে বা বাঁধি তার ঘর, আপন করিতে পর করে যেতে যাই আমি, এইরকম ফুল দিয়ে বরণ করে নি, এরকম কিছু একটা ছিল। কবিতার নাম ভুলে গেছি। প্রতিদান। প্রতিদান, ফাইন। ওইখানে কবি একটা কথা বলছিল যে ব্যাপারটা উনি এইভাবে বুঝাতে চাইছে যে ধরেন কেউ এসে আপনার গালে ঠাস করে থাপ্পড় মারলো, আপনি এটা চিন্তা করবেন, আমি তার সাথে কি এমন কাজ করছি সে আমার গালে থাপ্পড় মারলো, তার হাতে ব্যথা লাগেনি তো? আপনার হাতে কি ব্যথা লাগছে? আপনার যদি এইরকম একটা মানে অনুভূতি বা এইরকম একটা থিঙ্কিং যদি আপনার মনের মধ্যে গাঁথতে পারেন, বিশ্বাস করেন আপনার উন্নতি একদম তত্তর করে হবে, আপনি জীবনেও নিচে ডাববেন না। কারণ আপনি এটা শিখে গেছেন যে দোষ সবসময় নিজের। আপনাকে তো আন্দাজ এসে থাপ্পড় মারেনি, তাই না? থাপ্পড় মারছে মারছে, আপনি আবার চিন্তা করতেছেন বাবা তোমার হাতে তো ব্যথা লাগেনি, তুমি যে আমাকে থাপ্পড় মারলা। মানে কিরকম মানে দার্শনিক লেভেলের চিন্তা ভাবনা। আমি ওই কবিতা পড়ার টাইমে অবাক হয়ে গেছিলাম যে মানুষ এরকম হতে পারে। সো ওই কনসেপ্ট, ওই ওই কবিতা আসলে উনি ওইভাবেই প্রতিদানটা এইভাবে বোঝানোর চেষ্টা করছে। সো এইভাবে যখন আপনি বুঝবেন যে দোষ সবসময় আমার, আমার পারিপার্শ্বিকের কোনো দোষ নাই, সব দোষ আমার, তখন দেখবেন এবং সেই দোষগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করবেন, তখন আপনি একটা ভালো মানুষ হইতে পারবেন। আমি ICSB যখন 92 BMA দিলাম, আমার ডিপি যেই স্যার পড়ছিল, তাকে আমি লাস্টে একটা কোশ্চেন জিজ্ঞাসা করছিলাম। আমাকে বলছিল যে স্যার, বলছিল যে তোমার কি আমাকে কোনো কিছু বলার আছে? আমি বলছিলাম জি স্যার। দেন আমি জিজ্ঞাসা করছিলাম স্যার 3 দিন তো আমাকে অ্যাসেস করলেন, আহ, এখানে সাইকোলজিক্যাল 3 ডাইমেনশনাল অ্যাসেস করা হইলো, আমি কি মনে প্রাণে একজন ভালো মানুষ? স্যার এই উত্তরটা যদি আমাকে দিতেন আমার জীবনে হয়তো পরিপূর্ণতা পেত। দেন উনি সুন্দর মতো ডিপ্লোম্যাটিক একটা অ্যান্সার দিছিল যে অবশ্যই আপনি আপনার বাবা মার এইভাবে এতটা কেয়ার করতেছেন, আপনি নিজের লাইফে এতটা আপগ্রেড করতেছেন, আপনি অবশ্যই ভালো মানুষ, কেন ভালো মানুষ না? বেস্ট অফ লাক। এবং উনি যখন আমাকে রেড কার্ড হাতে দেয়, মানে রেড, গ্রিন কার্ড, রেড কার্ড, ইয়েলো কার্ড তো আছে, আমার ডিপি সুন্দর মতো আমাকে ডাকলো, প্লিজ কাম হিয়ার, ভেতরে ঢুকলাম। তারপর একটা খাম দিল, খাম দিয়া হাতে রেড কার্ড, মানে একটা রেড কার্ড দিল। ওয়েট, জাস্ট আ সেকেন্ড, আমার কাছে মেবি এই কার্ডটা আছে কিনা এখন মনে নাই, হারাই ফেলতে পারে আমি। যাই হোক, আমার হাতে একটা কার্ড ধরাই দিল, রেড কার্ড। রেড কার্ড ধরাই দিয়ে আমাকে বলতেছে যে আবির, তুমি যথেষ্ট তোমার লাইফে আপগ্রেড করতেছো, আমি মনে করি তোমার মিলিটারিতে আসার কোনো প্রয়োজন নাই, এবং পরবর্তীতে আর মিলিটারিতে অ্যাপ্লাই করিও না। তুমি তোমার লাইফে খুব ভালো করতেছো, তো সবসময় আপনি করে বলছো, লাস্টে আমাকে তুমি করে বলছিল। অ্যান্ড বেস্ট অফ লাক। আর তোমার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস কোয়ালিটি গুলো আছে, মিলিটারির সাথে যতটা ম্যাচ করে, বাইরের বাহ্যিক লাইফের সাথে 10 গুণ বেশি পরিমাণ ম্যাচ করে। আশা করি তুমি তোমার লাইফ অনেক ভালো করবা, আর নিজের বাবা মার যত্ন নিও। এটা বলে রেড কার্ড ধরাই দিছে। আমাকে এটা বলতে বলছে যে তুমি নেক্সট আর ট্রাই করিও না। এবং আমার যে সাইকোলজিস্ট ছিল, মানে সাইকোলজিস্ট আমি আর দেখি নাই,
জিটিও গ্র্যান্ড ট্রাস্ট অফিসার ছিল। উনি ওনাকে আমাকে জিজ্ঞাসা করেছিল তোমার পার মান্থ ইনকাম কত, আমি যখন বলছিলাম উনি বলছিল তো মিলিটারিতে কেন আসবে আজব, খুব ভালো লাইফ লিড করতেছো তো, মানে অনেক বড় একটা ফিগার ছিল আর কি। সো অনেক মানে উনি নিজে অবাক হয়েছিল যে এই কেন এখানে আসতে চাই। আমাকে 7বার কোশ্চেন করছে যে তুমি তোমার এত ভালো লাক্সারিয়াস লাইফস্টাইল রেখে কেন মিলিটারিতে আসতে চাও। আমি বারবার বলছিলাম স্যার প্যাশন প্যাশন প্যাশন, অনেকবার বলছি, বাট লাস্টে উনি বুঝে গেছে যে না, এই তো বেটা মিলিটারিতে আসবে না, জাস্ট গ্রিন কার্ড পাওয়ার জন্য আসছে। সো সুন্দর মতো লাস্টে বলছিল রেড কার্ড হাতে দিয়ে যাও, তুমি তোমার লাইফে ভালো করতেছো, তুমি আর মিলিটারিতে অ্যাপ্লাই করিও না। তো যাই হোক, আইসিএসবি খুব বড় রকম একটা 4 দিন যাত্রা, যারা আইসিএসবি দিচ্ছেন শুধুমাত্র তারাই জানেন। সো ওই ওই যাত্রা যারা পার করছেন জীবনে অনেক কিছু শিখতে পারবে, মানে 4 দিন আপনার লাইফ চেঞ্জিং একটা যাত্রা। ওই 4 দিনে যে ফ্রেন্ডশিপ গুলো হয়, মানে এতটা বন্ডিং থাকে সেই ফ্রেন্ডশিপের আপনি কল্পনা করতে পারবেন না, মানে এতটা সুন্দর। তো আপনারা যারা আছেন লাইফে যদি আইসিএসবি দেওয়ার একটা চান্স থাকে, রেড কার্ড গ্রিন কার্ড ডাজেন্ট ম্যাটার, ইয়েলো কার্ড ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ, আপনি অবশ্যই আইসিএসবি দিবেন জীবনে একবার, এটা আমার রেকমেন্ডেশন। টাকা তো লাগে না, না? সো আইসিএসবি দিবেন, দেখবেন কত কিছু শিখতে পারেন। আমার নিজের মধ্যে যে ভুলগুলো আছে আমি আমার ভুলগুলো বের করতে পারছি ওই 4টা দিন, যে আমার মধ্যে কি কি ল্যাকিং আছে এটাও আমি বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, সো যে মোমেন্টে আমরা ছিলাম, অ্যাবস্ট্রাক্ট নাউন কি? হ্যাঁ, দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। এই জন্য আমরা বললাম ভয়েস, VOIC, ভয়েস। ভয়েস একটা কমন নাউন। কেন কমন নাউন? চোখ বন্ধ করেন তো, ভয়েসের সাথে একটা এস যুক্ত করেন না, ভয়েসেস। অনেকগুলো ভয়েস, ভয়েসেস প্লুরাল হয়ে গেল না? একটা ভয়েস থেকে অনেকগুলো ভয়েসেস, হ্যাঁ ভাই প্লুরাল হয়ে গেল। এবং এই জিনিসটা আপনি শুনতে পাচ্ছেন, তো অ্যাবস্ট্রাক্ট কোন সাহসে বলেন? অ্যাবস্ট্রাক্টের সংজ্ঞাতেই বলতেছে দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, শুধুমাত্র পারুষ বা ফিল, অনুভব করা যায়। সো দ্যাটস দ্য ম্যাটার। এটা ভুল করা যাবে না, সহজ একটা জিনিস। এবার আমি আপনাকে সেকেন্ড কোশ্চেন করি, মিউজিক কোন নাউন বলেন? MUSIC, মিউজিক কোন নাউন? আমি একটু আসতেছি, আপনারা চিন্তা করেন, হ্যাঁ, জাস্ট 1 মিনিট, গিভ মি 1 মিনিট। ফাইন, চলে আসি, বলেন মিউজিক কোন নাউন, চিন্তা করে বলেন, এবার ভুল করেন। কমন নাউন। কমন নাউন। কমন না। মিউজিক একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ভাই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। হ্যাঁ, মিউজিক তো শোনা যায়। এই তো, এই কোশ্চেনের জন্যই তো আমি অপেক্ষা করেছিলাম। হাতে ফোন আছে, ডিকশনারি আছে, ইংলিশ বাংলা ডিকশনারি? আমার সাথে আপনিও সার্চ দেন, সার্চ দেন, মিউজিক সার্চ দেন, করে দেন, যারা আছেন মিউজিক লিখে সার্চ দিয়ে আপনি বাংলা মিনিং আসবেন না, ওকে? কোথায় আসবেন বলেন তো? ডেফিনেশন, ডেফিনেশন। একটা ওয়ার্ড শিখতে হয় ওয়ার্ডের ডেফিনেশন থেকে, বাংলা মিনিং থেকে না। বাংলা মিনিং তো পারিভাষিক রূপ। ডেফিনেশনে কি লেখা দেখেন, ভোকাল অর ইনস্ট্রুমেন্টাল সাউন্ড, ভোকাল অর ইনস্ট্রুমেন্টাল সাউন্ড combined in such a way to produce beauty of form, harmony, expression of emotions, harmony, expression of emotions, the written or printed sign representing voice and instrumental sign, এটা রিপ্রেজেন্ট করা হয়। বাট ফার্স্টে কি বলছে? দ্য ভোকাল অর ইনস্ট্রুমেন্টাল সাউন্ড, এবং লাস্টে একটা টার্ম দিছে, এটা কি? বিউটি অফ ফর্ম অ্যান্ড হারমোনি। ওকে, হারমোনি, রিদম। এইবার একটু দেখেন, হারমোনি মানে কি? হারমোনি, হারমোনি মানে কি? সুর, সুর বা বাজনা। তান, যেটাকে আমরা বলি তান, সুর, এরকম। আবার রিদম, RYTHM, রিদম মানে কি? ছন্দ, ছ দন্ত নয় দ। কিসের ছন্দ? ভোকাল, VOCL, ভোকাল কর্ড, মানে এই যে ভোকাল কর্ড, আপনার গলা, কণ্ঠ, কণ্ঠর সুর বা কণ্ঠর ছন্দ। ওকে, আমার, আমি যদি হিন্দিতে বলি, আমার প্রিয় সিঙ্গার হইলো, ওনাকে ভুলে গেলাম, প্রিয় সিঙ্গারের নাম ভুলে গেলাম, আল্লাহ কি জানি। আচ্ছা, যাই হোক, শ্রেয়া ঘোষাল, হ্যাঁ। উনাকে বলা হয় যে মানে উনি যেন ছন্দের জাদুকর। হ্যাঁ, উনি যখন গান বলেন আপনি ওনার ভয়েস শুনতে পারেন, বাট ওনার যে কণ্ঠটা, রাইট, ওনার গানের মধ্যে দেখবেন কিছু একটা সুর আছে, যেন তরঙ্গের মতো ঢেউ দিয়ে আপনি অনুভব করতেছেন, আপনার ডিরেক্ট বুকের মধ্যে এসে ঢুকতেছে, রাইট, মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। ওটা হলো তরঙ্গ বা সুর, ওই জিনিসটা হলো মিউজিক। আর আপনি ওনার যেই গানটা শুনতেছেন এটা হলো ওনার ভয়েস। আর ওনার মিউজিক বা ওনার তরঙ্গ বা ওনার সুর কোনটা?
ওই যে উনি ওনার গান যেভাবে তীক্ষ্ণভাবে তরঙ্গ আকারে আপনার মধ্যে পৌঁছায় দিচ্ছে, এই জন্য বলে যে মিউজিক তোমার ভোকাল থেকে উৎপন্ন, এটা একটা রিদম বা এটা একটা হারমোনি। এই জিনিসটা আপনি শুধুমাত্র অনুভব করতে পারেন, তরঙ্গ জিনিসটা আপনি শুধু অনুভব করতে পারেন, তরঙ্গ জিনিস আপনি শুনতে পারবেন না। এই জন্য এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যেটা ভয়েস, এটা আপনার ডিরেক্ট সাউন্ড, এটা ডিরেক্ট সাউন্ড, এটা আপনি শুনতে পারবেন। এই জন্য ভয়েসকে কি বলা হয়? ভয়েসকে বলা হয় হলো কমন নাউন। ছোট্ট একটা জিনিসে এত এক্সপ্লেনেশন আছে। সো এই জিনিসগুলো আপনার ছোট ছোট ভাবেই শিখতে হবে। এখন ভাবতে পারেন ভাই এত এত ব্যতিক্রম জিনিস, এগুলো ব্যতিক্রম না। এরকম হাতে গোনা 100টার মতো আছে, আর বাকি সবগুলো নর্মাল। তো 100টা যদি আপনি এক্সট্রা করে শিখে নেন, আপনার খুব ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হতে কোনো কিছু দেখতেছি না। আশা করি অ্যাবস্ট্রাক্টের কাহিনী বুঝছেন। এত কিছু কাহিনী করার পর প্রথম দিন ক্লাসে একটা কথা বলছিলাম যে কোন একটা ওয়ার্ড কোন পার্সেস পিস হবে, এটা লিটারালি ডিপেন্ড করে পজিশনের উপর। কারো মনে আছে? মনে না থাকলে এক বালতি সমবেদনা বলেন। এখানে লাভ কোন পার্সেস পিস? প্যারেন্টস লাভ দেয়ার কিডস ভেরি মাচ। কোন পার্সেস পিস? প্যারেন্ট লাভ, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। প্যারেন্টস একটা সাবজেক্ট, সাবজেক্টের পর যেই পজিশন সাথে থাকে সেটাকে কি বলে? ভার্ব বলে। তাহলে লাভ এখানে ভার্ব। এখানে বলেন লাভ ইজ ব্লাইন্ড কোন পার্সেস পিস? নাউন। নাউন। কেন নাউন? এটা একটা অ্যাডজেক্টিভ সেন্টেন্স, ইজ একটা ভার্ব। লাভ একটা সাবজেক্ট পজিশন। সাবজেক্ট পজিশন মানে এটা নাউন বা প্রোনাউনের নামে দলিল করা। লাভ ওয়ার্ডটা দেখতে প্রোনাউনের মতো না, লাভ ওয়ার্ডটা দেখতে নাউনের মতো। তাই এটাকে আমি কি বলবো? এটাকে আমি একটা নাউন বলবো। এবার এটা কোন নাউন হবে? লাভ, ভালোবাসা, দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, শুধু অনুভব করা যায়। তাই এটা একটা এবিএস, অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। না। অ্যাবস্ট্রাক্ট হবে কেন? অ্যাবস্ট্রাক্ট না, এটা অ্যাবস্ট্রাক্টই তো হবে। অ্যাবস্ট্রাক্ট ছাড়া কি হবে এটা? লাভ দেখতে পারেন, ছুঁতে পারেন, শুনতে পারেন, শুধু তো অনুভব করতে পারেন। এমন একটা অনুভূতি, ধরেন ব্রেকআপ হয়ে গেছে, আপনার মনে হচ্ছে যে রাস্তায় গড়াগড়ি খাইতে ইচ্ছা হচ্ছে, ভাত খাইতে ইচ্ছা হচ্ছে না, পেট ফুলে থাকতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, চিত্রা চিত্রা। এর অনেক রকম সিমটম থাকে, এক একজনের ক্ষেত্রে এক এক ভাবে। কেউ 10 বছরেও ভুলতে পারে না, কেউ 3 মাসেও ভুলে যায়। সো এইটা ভুলে থাকার সবচেয়ে বেস্ট একটা ওয়ে দেখায় বিজিনেস। আপনি নিজেকে যত বিজি রাখতে পারবেন, আপনি তত ভুলে থাকতে পারবেন। সহজ কথা একেবারে, যত বিজি রাখবেন তত ভুলতে পারবেন। আর যদি বিজি না রাখেন, এবং ও হ্যাঁ, ধরেন আপনাকে কেউ, এটা নিয়ে অনেক আমার মানে ভালো এক্সপিরিয়েন্স আছে, এটা নিয়ে বলি। ধরেন আপনাকে কেউ, এটা আপনার লেভেল, এটার গ্রাফ, হ্যাঁ, আপনার এই লেভেলে আপনাকে ছেড়ে গেল, ওকে, এটা হলো উন্নতির লেভেল, এটা হলো উন্নতি। ওয়াই অক্ষ বরাবর উন্নতি, আর এক্স অক্ষ বরাবর সময়, ওকে, উন্নতি বরাবর সময়, ইকোনমিক্স বুঝাচ্ছে। তো আপনাকে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এই লেভেলে ছেড়ে গেল। আপনি ধরেন এটা কয় নম্বর বছর? 2 নম্বর বছরে ছেড়ে গেল। আপনি যদি 4 নম্বর বছরে নিজেকে এই লেভেলে নিয়ে যেতে পারেন, তার মানে আপনি নিজে নিজে প্রচুর বিজি ছিলেন, নিজের সেলফে টাইম দিছেন, সেলফ এফোর্ট দিছেন। সো তখন দেখবেন আপনার লেভেল যত উপরে যাবে, আপনি তাকে তত দ্রুত ভুলতে পারবেন। এটা হলো টাইপ নাম্বার 1। এবং আপনি যত বিজির মধ্যে থাকবেন, আপনি তাকে তত ভুলতে পারবেন। এবং যদি আপনার লেভেল এখানে ছিল, ও চলে যাওয়ার পর যদি এখানে নেমে আসে, তাহলে বিশ্বাস করেন আপনার জীবন জাস্ট লাইফ হেল, লিভিং একটা হেল হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। আপনি জীবনে ভুলতেও পারবেন না, আরো কষ্ট হবে। বরং যে ছেড়ে গেছে সে বলবে যে ওটা ছেড়ে যায় ভালো হয়েছে, ও তো ডিমোশনে গেছে। বাট আরেকটা জিনিস, আপনি যখন প্রমোশন হয়ে উঠে ভালো লেভেলে চলে যাবেন, তখন আপনার কি হবে জানেন? আপনার লেভেল বা পজিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে মানুষের টেস্ট চেঞ্জ হয়, টেস্ট অফ বার্ডস চেঞ্জ হয়। আগে আপনার যে জিনিসটা ভালো লাগতো, এখন আর ওই জিনিস ভালো লাগবে না, আপনার পজিশন আপগ্রেড হওয়ার সাথে সাথে। এটা হলো চিরন্তন সত্য। সো এটা ভুলে থাকার একমাত্র উপায় সায়েন্টিফিক্যাল ওয়ে। আর যারা অ্যাডমিশন অলরেডি সেকেন্ড টাইমার হয়ে গেছেন, কারো লাইফের সাথে হয়তো ম্যাচ হয়ে যাচ্ছে, আমি যে কথাটা বলবো, আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যদি পাবলিকে চান্স পায়, আপনি যদি না পেয়ে থাকেন, আপনার সাথে এখন ভালো করে কথা বলতেছে না, বিশ্বাস করেন ক্যাম্পাসে যাওয়ার পরের দিনই ব্রেকআপ হবে। ওপেন চ্যালেঞ্জ দিলাম। কেন? ভার্সিটির আবহাওয়াটাই এরকম, হ্যাঁ। এখানে এমন একটা আবহাওয়া, এমন একটা এনভায়রনমেন্ট। মানে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন আছে, মায়ের নাম বললাম না, মায়ের নাম হলো এক্স, আমাদের ব্যাক বেঞ্চের ফ্রেন্ড সার্কেলে, হ্যাঁ। তো ওর বয়ফ্রেন্ড আছে, ওর বয়ফ্রেন্ড ন্যাশনালে পড়ে, হ্যাঁ, ও এখানে পাবলিকে পড়তেছে। ভাই এখানে মানে এনভায়রনমেন্টটা এমন, ফ্রেন্ড সার্কেল ওরে এমন ভাবে বুঝাচ্ছে যে ওর 5 বছরের রিলেশন ভেঙে এখানে নতুন একটা ছেলের সাথে রিলেশনে জড়াই গেছে। মানে এমন একটা এনভায়রনমেন্ট, মানে ওরও মানে কন্ট্রোলের বাইরে এমন একটা অবস্থা। এটা বলে বোঝানো যাবে না, আপনি দেখলে বুঝবেন। সো যে ছেড়ে গেছে ওরও কোনো দোষ নাই, আপনি চান্স মিস করছেন, সব দোষ আপনার। নিজের উপর দোষ নেই, সুন্দর মতো পড়েন, ভালো কিছু করেন, লাইফ উন্নতি করেন, শেষ। এই জন্য বলছে লাভ ইজ ব্লাইন্ড। তো যাই হোক, বাদ দেন। এটা ছিল আমাদের হইলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্টের পরে আমাদের লাস্ট পার্ট আছে। লাস্ট পার্টে আমরা একটু চলে আসার চেষ্টা করব, চলেন। লাস্ট পার্ট, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কি বলছিলাম? গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় বা পরিমাণ করা যায়, তাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। ম্যাটেরিয়াল নাউন বলতে চলে আসে হলো গোল্ড। এটা তো প্রথম দিনও জিজ্ঞাসা করছিলাম না, বলেন তো 1 ভরি গোল্ড সমান কত গ্রাম? 1 ভরি সোনা যে কেনেন আপনার 1,18,000 টাকা। আমি 5 ভরি সোনা নিতে গেছিলাম, দাম শুনে ঘুরে চলে আসছি 1.18 লাখ।
1,18,000 টাকা করে ভরি 24 ক্যারেটের সোনা। বলেন তো 1 ভরি সমান কত গ্রাম? 11.66 গ্রাম এগারো এরকম হবে। দশমিক ছয় ছয় গুগলে সার্চ দিয়েছিলেন কাইন্ড অফ, হয়তো সার্চ দিয়েছেন, সমস্যা নাই। তার মানে 11 গ্রাম সোনার দাম হলো 1,18,000 টাকা। ধরলাম 10 গ্রাম সোনার দাম 1,00,000 টাকা। এখন বলেন, এই যে সোনার বিস্কিট গুলা পাচার হয়, 700 গ্রাম সোনার বিস্কিট, তার মানে কত টাকা? 700 গ্রাম সোনা মানে 70 লাখ টাকা। ছোট্ট একটা সোনার বিস্কিটের দাম 70 লাখ টাকা। এই জন্য এগুলোকে স্মাগলিং বলে। কেন? আমার দেশের সম্পদ, আমার দেশের টাকা তুমি বিদেশে পাচার করে দিচ্ছ, দেশ ধ্বংস হয়ে যাবে না? এই জন্য এগুলোকে কালো টাকা বলে, এগুলোকে কাস্টমস আটকায় দেয়। এই জন্য সোনা 1 ভরি বা 2টা ফোনের বেশি আনতে দেয় না। এই ক্ষেত্রে ডাবলের পরিমাণ ট্যাক্স রাখে। কারণ আমার দেশের সম্পদ তুমি বাইরে নিয়ে যাচ্ছ, হ্যাঁ, সোনা বাইরে থেকে নিয়ে আসতেছো মানে কি? আমার দেশের টাকা তুমি বাইরে খরচ করে আসতেছো। এমনি বাংলাদেশের রিজার্ভের পরিমাণ করোনা টাইমে ছিল 48 বিলিয়ন ডলার। এখন সেই রিজার্ভ হয়ে গেছে 13 বিলিয়ন ডলার। কিছুদিন পর বাংলাদেশ নিজেকে দেউলিয়া ঘোষণা না করে, আল্লাহ জানে কি করবে না করবে। তুমি এর মধ্যে আবার সোনা কিনে টাকা ওই দিক দিচ্ছ, তো ট্যাক্স তোমার উপর দেবে না? ফ্যাট ট্যাক্স ছাড়া। এই হলো মানে ইন্টারনাল কাহিনী। তো যাই হোক, তো যেই আমি গোল্ডের কথা যে জন্য বললাম, গোল্ড কেন ম্যাটেরিয়াল নাও? গোল্ড আকরিকে কি অবস্থায় থাকে ভাই? গলিত অবস্থায় থাকে, গলিত অবস্থায় থাকে। এই জন্য গোল্ড একটা ম্যাটেরিয়াল নাও। গলিত অবস্থা মানে কি? গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। আর আপনার যে সোনার বড় বড় এরকম বালা ইমিট, আবার তারপরে বিভিন্ন ডিজাইন দেখেন না ভাই, ওইগুলো শুধু উপরে সোনার প্রলেপ দেওয়া চিকচিক করার জন্য, ভেতরে পুরোটাই খাদ খাদ। ভেতরে হলো খাদ, আর উপরে শুধু সোনার প্রলেপ, চিকচিক যেটা করে আর কি। ওকে, এই হলো সোনার কাহিনী। অনেকে এটা হয়তো জানেন না, অনেকে মনে করেন আপনার 1 ভরি একটা সোনার গহনা দিছে, পুরোটাই হইতো সোনা। ভাই, পুরোটা সোনা হইলে ওটা সোনা হইলে ওটার দাম 1 কোটি টাকা হইতো, মিনিমাম 1 কোটি টাকা। রাইট? ওইটা শুধু উপরে সোনার প্রলেপ দেওয়া আছে, 12 গ্রাম, বুঝতেছো না কত বেশি হবে? এই আর কি ব্যাপার। আর ম্যাটেরিয়াল কোনগুলো হয়? গোল্ড, রাইস, ওয়াটার, তারপরে জুস, সুগার, সল্ট, এগুলো হলো ম্যাটেরিয়াল নাউন। ভাইয়া, রাইস কেন ম্যাটেরিয়াল, সুগার কেন ম্যাটেরিয়াল, সল্ট কেন ম্যাটেরিয়াল? ভাই, এগুলো ছোট ছোট একটা উপাদান। তোমাকে যদি বলি 10,000 পিস চিনি দাও, তোমার সারাদিন চলে যাবে না? হ্যাঁ। তো যেই জিনিস তোমার জন্য সময় সাধ্য, তো বিজ্ঞানীরা ওটাকে নন কাউন্টের মধ্যে ফালাই দিছে বা ম্যাটেরিয়ালের মধ্যে ফালাই দিছে, যে এটাকে গণনা করার চেয়ে পরিমাপ করে শ্রেয়। এতে আমারও টাইম বাঁচবে ভাই, তোমারও টাইম বাঁচবে। এই হলো ব্যাপার। এরপর মোটামুটি নাউন শেষ করার পর একটা সিঙ্গেল কোশ্চেন চলে আসে, ভাই মানি টাকা ডলার। এই মানি টাকা ডলার নিয়ে এত ঝামেলা, বলেন তো কোনটা কোন নাউন? কাউন্ট আর নন কাউন্টের প্রথমে কাজ করি, তারপর বলেন মানি কোন নাউন? ভাই নন কাউন্ট। মানি নন কাউন্ট, টাকা ভাই কাউন্ট, কাউন্টেবল। ধরো এটা কাউন্টেবল। কাউন্টেবল। তাহলে আমি বলি, দেখেন, মানি মানে কি জানেন? মানি মানে হলো সম্পত্তি। আপনার যত সম্পত্তি আছে সবগুলোর একীভূত রূপ, এটা হলো মানি। মানি মানে কি? সম্পত্তি। সম্পত্তি, বলেন আপনি সম্পত্তি গুনতে পারবেন? আপনার সম্পত্তি তো আপনার চোখ, আপনার সম্পত্তি আপনার দেহ, আপনার সম্পত্তি আপনার টাকা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, সবকিছু আপনার সম্পত্তি। মানে আপনার যা নিজের কর্তৃত্বের মধ্যে আছে সবকিছু আপনার সম্পত্তি। এই জন্য বলে ভাই মানি জিনিসটা নন কাউন্ট বা আনকাউন্টেবল। মানি জিনিস কখনো গণা যায় না। সম্পত্তি বলতে সবকিছু একত্রে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা আলাদা কোনো রূপ নাই ভাই। সম্পত্তি সবকিছুই সম্পত্তি। আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, এই পৃথিবীতে বেঁচে আছেন, এটা আপনার এক ধরনের সম্পত্তি, সম্পদ। রাইট? আপনি বেঁচে থাকতে পারতেছেন। So, এই জিনিসগুলো আপনি কখনো গুনতে পারবেন না। তাই মানি বলে একটা নন কাউন্ট নাউন। ওকে, কিন্তু পৃথিবীর যতগুলো কারেন্সি আছে সবগুলা কাউন্টেবল নাউন। পৃথিবীতে কতগুলো কারেন্সি আছে ভাই? যতগুলো দেশ ততগুলো কারেন্সি আছে। বাংলাদেশের কারেন্সি কি? টাকা, তাহলে টাকা একটা কাউন্টেবল নাউন। আমেরিকার কারেন্সি ডলার, তারপরে কানাডার কারেন্সি ক্যাড, কানাডিয়ান ডলার, সিএডি ক্যাড, এটাকে কানাডিয়ান ডলার বলা হয়। তারপর রিঙ্গিত, পেসো, আপনার যত রকম যা আছে, হ্যাঁ, ইয়েন, ইউএন, এগুলো সবগুলো আপনার কাউন্টেবল। মানে যত রকম কারেন্সি সবগুলো কারেন্সি কাউন্টেবল। এখন আপনার কোশ্চেন আসতে পারে, ভাইয়া টাকা ডলার কেন কাউন্টেবল? ব্রো, আমি তোমাকে বলবো টাকা, টাকার মধ্যে কি হিডেন থাকে জানো? ওয়ান, ওয়ান কথা হিডেন থাকে। 1 টাকার বাংলা মিনিং কি? 1 টাকার বাংলা মিনিং হলো 1 টাকার নোট। 1 টাকার বাংলা মিনিং কি? 1 টাকার নোট। বলো, ধরো এই যে এটা একটা কাগজ, এখানে সিল দেওয়া 1 টাকার নোট, তুমি কি এই নোট গুনতে পারো না? টাকা মানে হলো ওয়ান, হিডেন আছে। 1 টাকা মানে 1 টাকার নোট। তুমি কি এই সিঙ্গেল কাগজটা গুনতে পারো না? 1 2 3 4 5 6 কয়টা 1 টাকার নোট আছে গুনতে পারো না? পারো। এই জন্য পৃথিবীর সকল কারেন্সির সাথে যেহেতু ওয়ান হিডেন থাকে, তাই এইগুলোকে দিন শেষে নোটে কনভার্ট করে আমরা বলি এগুলো কাউন্টেবল নাও। এখান থেকে আরেকটা কোশ্চেন চলে আসে, ভাইয়া তাহলে টাকা কেন টাকা হয় না, ডলার কেন ডলার হয়? ডলার থেকে কি হয়? ডলার্স, DOLLARS, ডলার থেকে ডলার্স হয়। তো টাকা থেকে টাকাস কেন হয় না? টাকা থেকে টাকাস কেন হয় না? টাকাস হয় না কেন? এটা একটা সিঙ্গেল একটা কোশ্চেন চলে আসে। চলো এটাও ব্যাখ্যা করি। দেখো, ফরেন গ্রামাররা বলছে ডলার সিঙ্গুলার,
ডলার্স হলো প্লুরাল। ওকে, তো বাঙালি গ্রামারও আজ থেকে 20 বছর আগে টাকা সিঙ্গুলার ছিল, টাকা প্লুরাল ছিল। এখন বাঙালির যে পণ্ডিত গুলো আছে তারা বলছেন না, আজকে থেকে টাকাই সিঙ্গুলার, টাকার প্লুরালও টাকাই হবে। জি, টাকার প্লুরাল টাকা হবে না, বাঙালি গ্রামার, বাংলা আমরা বলছি যে হবে না, পণ্ডিতরা বলছে হবে না, হবে না মানে হবে না, শেষ, গ্রামার চেঞ্জ করে দিচ্ছে। বাট আগে টাকা থেকে টাকা হইতো। তাহলে ঝামেলাটা কোথায় লাগে? এইভাবে দেখেন, $10, $10 আর $1, DOLLAR। আপনি ঠিক বুঝেন ডলার সিঙ্গুলার আর ডলার প্লুরাল, তাই না? বাট টাকার ক্ষেত্রে কি হয়? 1 টাকা আর 10 টাকাস, টাকাস হবে না, শুধু টাকা হবে। আপনাকে এখানে জিজ্ঞাসা করবে, বাবা বাবা বলো তো, এই যে সেন্টেন্সটা, এখানে টাকা সিঙ্গুলার নাকি প্লুরাল? আর 10-এর সাথে টাকা সিঙ্গুলার নাকি প্লুরাল? 1-এর সাথে যে টাকা এটা হলো সিঙ্গুলার, আর 10-এর সাথে যে টাকা, এই টাকাটা কি হিসেবে কাজ করতেছে? প্লুরাল হিসেবে কাজ করতেছে। একইভাবে ডিয়ার, DEER, ডিয়ার কি? ডিয়ার, ডিয়ার হলো একই সাথে সিঙ্গুলার, একই সাথে প্লুরাল। যদি সিঙ্গুলার কোয়ান্টিফায়ারের সাথে বসে তাহলে ডিয়ার সিঙ্গুলার, আর যদি প্লুরাল কোয়ান্টিফায়ারের সাথে বসে তাহলে ডিয়ার কি হবে? ডিয়ার হবে হলো প্লুরাল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইভাবে টাকা কাজ করে আর কি। আশা করি মানি টাকা ডলার, ডলার থেকে ডলার্স হয় কেন, টাকা থেকে টাকাস কেন হয় না, এই যে ব্যাপারগুলো নিয়ে আপনার ঝামেলা ছিল, এটা আপনি ক্লিয়ার হয়েছেন। এরপর আরো দুটা কোশ্চেন আছে। দুটা কোশ্চেনের মধ্যে নাম্বার 1 চলে যায় যে স্টার, STAR, স্টার। একটা হলো স্টার আর একটা হলো হেয়ার। হেয়ার মানে চুল। কোনটা কাউন্টেবল কোনটা নন কাউন্টেবল? স্টার হলো কাউন্টেবল নাউন, আর হেয়ার হলো NC, নন কাউন্টেবল নাউন। কেন নন কাউন্টেবল নাউন ভাই? পৃথিবীতে প্রতি সেকেন্ডে মানুষ মরতেছে, মানুষ জীবিত হচ্ছে, তো চুল জিনিসটা তো নির্দিষ্ট না, পৃথিবীতে বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে। তো এই জিনিস গুলো শেষ করা যাবে? যেটা বাড়তেছে কমতেছে জীবনেও শেষ করা যাবে, এটা তো স্থির না। এই জন্য হেয়ার একটা NC, নন কাউন্টেবল নাউন। বাট স্টার মানে তারা, গ্রহণপুঞ্জ বা নক্ষত্রপুঞ্জ। পৃথিবীতে স্টার নির্দিষ্ট, পৃথিবীতে মানে পুরো ইউনিভার্সে স্টার নির্দিষ্ট। আপনি আল কোরআনে বিশ্বাসী হয়ে থাকলেও না হইলেও বিজ্ঞানীদের এই কথা আপনার মানতে হবে, যদিও কন্ট্রাডিক্টরি আর কি। স্টার নির্দিষ্ট বাট গুনতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। আজ থেকে 100 বছর আগেও মানুষ ভাবতো যে সূর্য পশ্চিম দিকে ওঠে, পৃথিবী সমতল, পৃথিবী গোল ভাবতো না। তো আজ থেকে 100 বছর আগেও আল কোরআনে, অনেক বছর আল কোরআনে এখন পর্যন্ত বলা আছে যে সূর্য, আমি যতটুকু জানি, ভুল হলে মাফ করবেন, সূর্য পশ্চিম দিকে উঠে পূর্ব দিকে অস্ত যায়, এটা এখন পর্যন্ত কোরআনে বলা আছে। আর বিজ্ঞান এখন বলে যে না, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। হয়তোবা আমরা বিজ্ঞান এই পর্যন্ত পৌঁছাতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। তার মানে আপনি স্টারকে নন কাউন্টেবল বলবেন? আপনার ব্যর্থতার জন্য আপনি গুনতে পারতেছেন না, এটাকে আপনি নন কাউন্টেবল বলবেন? না, এটা কার ব্যাখ্যা? এটা শ্রদ্ধেয় জাহাঙ্গীর আলম স্যারের, মাস্টার গ্রামার আর কি। যদি আপনি ওনার পেজ ফলো করে থাকেন দেখবেন উনি এই কন্ট্রাডিক্টরি কোশ্চেন গুলো অ্যান্সার দেয়, তো ভালোই লাগে। সো এইটুক ছিল হলো আপনার কন্ট্রাডিক্টরি ম্যাটার। নেক্সট, একটু মিউট করে দেন যার ইকো হচ্ছে, মিউট করে দিয়েন কোহোস্ট যারা আছেন। এবার মাস্টার গ্রামার থেকে এখানে আমি একটা মা ডুপ্লিকেট थोड़ा सी की हो जाए যারা বিকালে ঠিক আছে একটু মিউট করে দিন। যদি 1 কেজি গোস্ত আপডেট চল দিবে সেটা পাক মারবে বিকালে পাক আমার এলেই বলছে যে 800 টাকা জিনিসে তুমি সব চোর কিনে এসছো। কষ্ট কষ্ট, কোহোস্টরা কি করতেছেন আল্লাহ জানে। দিয়ে আপনি পরে ছকে দেখে তো করবে এখন একটু হ্যান্ড হ্যান্ড রেজ করেন যারা আছেন, তাদের বানাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাইছি। হম, আহ ঠিক আছে, ওয়েট, ওয়েট, যারা লাস্ট পর্যন্ত থাকবেন। ঠিক আছে, অনেকেই তো আছেন, এনাফ, গো টু দ্য মেইন পয়েন্ট। আমার অনেকক্ষণ তো ক্লাস নিলাম, 2 মিনিটের একটা গল্প বলি। আমি, হ্যাঁ, আপনাদের মতো ছিলাম যখন ক্লাস করতাম। আমার মেন্টর যতই বলুক আমি জীবনেও আনমিউট করতাম না। আমার মনে হতো যে আমার মাইক্রোফোন থেকে জীবনেও কোনো সাউন্ড যাবে না, হ্যাঁ, আমি জীবনেও আনমিউট করতাম না। বাট মাঝখানে একদিন কি হয়, আমি ক্লাস করতেছি, আমি তো আনমিউট জীবনেও করি না, মাঝখানে আমার একটা ফ্রেন্ড আসে। এখন যেহেতু ফ্রেন্ড, হুটহাট হয়ে যায়, এমন একটা স্ল্যাং করছে, মানে খুবই আনপ্রেডিক্টেবল। এবং যেহেতু আমার মাইক্রোফোনটা আনমিউট ছিল, পুরা ক্লাসের সামনে একদম বেজ্জতি, মানে কি একটা অবস্থা। তারপর থেকে আল্লাহ মাফ করুক, আমি আর জীবনে কখনো আনমিউট করে রাখি না। দেখবেন আমি ক্লাস আসার টাইমেও আমি মিউট করে রাখি, আনমিউট কখনো রেখে দিই না। এইরকম বিড়ম্বনা কখনো যদি নিজের সাথে ঘটে তখন বুঝবেন, কারণ কি, এই ক্লাস কিন্তু রেকর্ডিং হচ্ছে, এই রেকর্ডিং কিন্তু সবার কাছে যাবে। তার মানে এখানে আপনি একটা অকারেন্স করলে এটা একদম থেকে যাবে, আমি চাইলেও এটা কাটতে পারবো না, এই রকম উপায় আমার হাতে নাই। সো সাবধান, যেটাই করবেন বুঝে করবেন, ওকে?
সো এইখানে দেখেন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেকগুলো দেওয়া আছে। নর্মালি পরীক্ষায় যদি কমন আসে এই কয়টা থেকে চলে আসে, এইগুলোর বাইরে নর্মালি যায় না। ওকে, সো এইগুলো পড়লেই হয়ে যায়। সো এগুলো একটু দেখেন, দেখে রাখেন, মুখস্থ করার দরকার নেই, দেখবেন যে আপনি পারতেছেন, আপনি বুঝতেছেন। এবার আমাদের ক্লাসের লাস্ট পার্টে চলে আসছি, যেটাকে আমরা অ্যাডভান্স পার্ট বলতেছিলাম। একটা প্রপার নাউন অন্যরকম কাজ করতেছে। এখন আপনার যদি দেখতে সমস্যা হয়, এটা আপনার ফোন ধরেন, জুম করেন, 2 নখ দিয়ে জুম করেন, দেখবেন যে জুম হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। এখন 1 নাম্বার আমরা সত্যটা আর কি লিখি। দেখেন, ট্রান্সফরমেশনের নাম্বার 1 যে সত্যটা, যদি কম্পেয়ার করা হয় ভাই কোনো নাউনকে, ধরেন প্রপার নাউনকে বা অ্যাবস্ট্রাক্ট নাউনকে, ম্যাটেরিয়াল নাউনকে, বা যে কোনো নাউন যদি আপনি কখনো কম্পেয়ার করেন, কম্পেয়ার করলে সেটা কমন নাউন হয়ে যায়। দেখেন, কোনো নাউনকে কম্পেয়ার করলে সেটা কমন হয়ে যায়। কম্পেয়ার, তুলনা, কম্পেয়ার করলে কমন নাউন হয়ে যায়। কমন, কমন নাউন হয়ে যায়, কম্পেয়ার করলে সেটা কমন নাউন, শেষ। এই আর কিছু লাগে না। চলেন কিভাবে এখন দেখি। আপনাদের যে কোশ্চেনগুলো এতক্ষণ মনের মধ্যে গেঁথে ছিল, উত্তর পান নাই, এটা এখন উত্তর পাবেন। দেখেন, নজরুল ওয়াজ আ পয়েট, বায়রনকে ইংল্যান্ডের জাতীয় কবি। বায়রনের কবিতা পড়ছিলেন, লর্ড বায়রন। ভাই চান টান একদম ধ্বংস হয়ে যায়, এত কঠিন। মানে ওই যে ছিল না যে শি ওয়াকস ইন বিউটি, সৌন্দর্যের মাঝে দিয়ে সে হেঁটে যায়, কবিতা ছিল না আপনাদের ইএফটি এর? এটা কিন্তু লর্ড বায়রন, লর্ড বায়রন নাকি বায়রনের লেখা, মানে ইংল্যান্ডের জাতীয় কবির লেখা। এত ঝামেলাময়, মানে খুব কঠিন এবং খুব মজার এর কবিতাগুলা। সো নজরুল আমাদের জাতীয় কবি, বায়রন হলো ইংল্যান্ডের জাতীয় কবি। এখন এখানে দেখেন কম্পেয়ার করছে, কিভাবে কম্পেয়ার করছে, তাকান না, দেখেন কি লিখছে। নজরুল ইসলাম ওয়াজ দ্য বায়রন অফ বাংলাদেশ। নজরুল জানো বায়রন, নজরুল জানো বাংলাদেশের বায়রন। তার মানে কি, নজরুলকে কার সাথে কম্পেয়ার করতেছে? বায়রনের সাথে কম্পেয়ার করতেছে। প্রথমে বলতেছে নজরুল তো আমাদের দেশের কবি আর বায়রন ইংল্যান্ডের কবি, তারপর নজরুলকে বায়রনের সাথে কম্পেয়ার করলো। নজরুল ওয়াজ দ্য বায়রন অফ বাংলাদেশ, নজরুল যেন বাংলাদেশের বায়রন। তার মানে ইংল্যান্ডের জাতীয় কবির কোয়ালিটির সাথে নজরুলের তুলনা করলো। ওকে, এই হলো ব্যাপার। তো যার সাথে তুলনা করবে সেটা আমাদের কমন হয়ে যাবে, মনে থাকবে। যার দুটা প্রপার নাউন যদি থাকে, যার সাথে তুলনা করবে সেটাই কমন হয়ে যাবে। দেখেন নজরুলকে কার সাথে তুলনা করছে? বায়রনের সাথে, তাহলে বায়রন প্রপার হওয়া সত্ত্বেও এটা কমন হয়ে যাবে, এটা এখন কমন। তুলনা কেন করলো? কমন। তুলনা করলো মানে কি, বায়রনের কোয়ালিটি এখানে মিন করতেছে, মানে এখানে বুঝাচ্ছে যে বায়রন আর প্রপার নাই। বায়রন অনেক কারোর সাথে কম্পেয়ার হয়ে আসছে, নজরুলের সাথে হয়েছে, আরো কারোর সাথে, আরো কারোর সাথে, আরো কারোর সাথে। এই বায়রনের কোয়ালিটিকে বা বায়রনকে অনেকবার তুলনা করা হয়েছে, জিনিসটার প্রপার থাকলো না। কম্পেয়ার করা মানে সেটা কমন হয়ে যাওয়া। তারপর দেখেন, রবীন্দ্রনাথ ইজ আওয়ার হোমার, রবীন্দ্রনাথকে হোমারের সাথে তুলনা করছে। হোমার কে ছিল? গ্রিক পয়েট ছিল। তুলনা করছে, কমন হয়ে গেছে। মীর জাফর প্লটেড এগেনস্ট বাংলাদেশ, চক্রান্ত করছিল বাংলাদেশের বিরুদ্ধে। এই যে উই হেড দ্য মীর জাফরস, এই যে মীর জাফরস, এজ যুক্ত করে দিচ্ছে, প্রপার সাথে এজ যুক্ত করছে, তাই এটা কমন হয়ে গেছে বা কম্পেয়ার করা হয়েছে। আমরা সকল মির্জা ফুডসকেই কি করি? ঘৃণা করি। বলছিলাম না প্রপারের সাথে এজ যুক্ত করলে কমন হয়ে যায়, এই দেখেন এজ যুক্ত হয়ে আছে। তারপর সুমন ইজ এ গুড বাই, দেখেন দেয়ার আর টু সুমনস ইন আওয়ার কান্ট্রি, দেখছেন এজ যুক্ত করছে। এজ যুক্ত করলো না প্রপার নাউনের সাথে, এজ যুক্ত করলো মানে সেটা কমন হয়ে যায়, এটা তো একটু আগেই শিখে আসলাম। আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং অফ ইন্ডিয়া, অল কিংস অফ ইন্ডিয়া আর নট আকবর, আকবরের সাথে তো তুলনা করছে বা এজ যুক্ত হয়েছে, তাই কমন হয়ে গেছে, চিন্তা করার দরকার নেই। তুহিন লিভস হিয়ার, এই যে ওয়ান তুহিন লিভস ইন আওয়ার ভিলেজ অর টাউন, এই যে দেখেন তুহিন কি ছিল? প্রপার নাউন ছিল, এবার ওয়ান তুহিন, একজন তুহিন বলছে। তার মানে কি, এখানে বুঝাচ্ছে তুহিন এখানে একটা না, অনেক তুহিন আছে, এর মধ্যে একটা তুহিন বসবাস করে। কোথায়? আমাদের ভিলেজ বা আমাদের টাউনে। তাহলে ওয়ান তুহিন কি হয়ে যাবে? এখানে তুহিন কি হবে? অবশ্যই কমন হয়ে যাবে, কারণ তুহিন তো এখানে একটা আর বুঝাচ্ছে না, অনেকগুলো তুহিন আছে, তার মধ্যে একটা তুহিন এখানে বসবাস করে। জাস্ট ফর মিনিং দিয়ে শেষ করে দিল, নষ্ট করে দিল। প্রবাদ থেকে কি হয়ে গেল? কমন হয়ে গেল। এটা হলো আপনার কম্পেয়ার থিওরি, যে কম্পেয়ার করলেই কিভাবে নাউন তার জাতপাত ত্যাগ করতেছে। নেক্সটে চলে আসেন। দেখেন, দ্য ইনস্ট্রুমেন্ট, এই যে এখানে দেখাচ্ছি, দ্য ইনস্ট্রুমেন্ট ইজ মেড অফ আয়রন। আয়রন একটা ম্যাটেরিয়াল নাউন, জাস্ট একটা এস যুক্ত করবে। দেখেন, দ্য পুলিশ পুট দ্য প্রিজনার্স ইনটু আয়রনস, আয়রনস মানে শিকল। দেখছেন কিভাবে চেঞ্জ হয়ে গেল, ম্যাটেরিয়াল থেকে কমন হয়ে গেল। এস যুক্ত করছো না? তোমাকে আমি এস যুক্ত করতে বলছি না, কেন করছো? এস যুক্ত করে প্লুরাল বানাবা, বানাও, আমি জাত ত্যাগ করবো, ম্যাটেরিয়াল থেকে কমন হয়ে গেছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। শি লাইক গোল্ড, সে সোনা পছন্দ করে। এবার সোনাকে কম্পেয়ার করবে, তুমি কম্পেয়ার করার কে? দ্য গোল্ড অফ হার রিং ইজ কস্টলি, সোনাকে তার রিং এর সোনার সাথে তুলনা করছে। তুলনা কেন করলাম? হ্যাঁ, তুলনা কেন করলাম? একটাই আছে আমার ম্যাটেরিয়াল নাউন, তুলনা কেন করলাম? কমন হয়ে যাবো, শেষ। তুলনা করলেই কমন। এই যে উই গ্রো রাইস, রাইস ম্যাটেরিয়াল, তুলনা কেন করলা? দ্য রাইস অফ বরিশাল ইজ ফাইন, রাইসের সাথে বরিশালের রাইসের তুলনা করলা, ওকে আমি কমন হয়ে যাবো, শেষ। তুলনা করা মানে কমন হয়ে যাও, এই হলো আমার ব্যাপার। নেক্সটে আসেন।
এইগুলোর বাইরে কোনো কিছু নাই, ভাই এগুলো। এই যে বলেন। ভাই এই জিনিসটা একটু বুঝে দিলে ভালো হতো, কম্পেয়ারটা কেমনে করলো এটা বুঝলাম না। কম্পেয়ার কেমনে করলো? তাকান, প্রথমে কি বলতেছে, উই গ্রো রাইস, আমরা কি ফলাই? আমরা রাইস মানে ধান, বা ধান ফলাই বা চাল ফলাই, এমন কিছু বলতেছে। এবার তুলনা দেখেন, দ্য রাইস অফ বরিশাল ইজ ফাইন। তার মানে কি? এবার ভাতের সাথে বরিশালের ভাতের আপনি তুলনা করতেছেন, কম্পেয়ার করলেন না? এই ভাতকে বরিশালের সাথে তুলনা করলেন না? মানে রাইস পুরো বাংলাদেশে উৎপন্ন হয়, এখন এই রাইসকে আপনি বরিশালের উৎপন্ন রাইসের সাথে তুলনা করে ফেলাইলেন। তুলনা কেন করলেন? এই যে তুলনা করলেন বরিশালের রাইসের সাথে, তুলনা যেহেতু করছেন, এই জন্য এটা কি হয়ে গেল? কমন হয়ে গেল। এই যে গোল্ড, সোনা, এই সোনাকে কার সাথে তুলনা করছেন? তার রিং এ যেই সোনা আছে সেই সোনার সাথে তুলনা করছেন। কেন তুলনা করলেন? তুলনা করা মানে এটা কমন হয়ে যাওয়া, এই হলো ব্যাপার। নেক্সট, এটা তো আগেই পড়ে আসলাম, কালেক্টিভ কিভাবে কমনে পরিণত হয়। কত রকম থিওরি লজিক টজিক বুঝাই দিলাম, ক্লাস থেকে ক্লাসেস হয়ে গেল, কমন হয়ে গেল। কেন? এর মধ্যে অনেক কাহিনী হয়েছে ভাই। কালেক্টিভ তো প্লুরাল হইতে পারে না, এস কেন যুক্ত করছো, ভাই? যুক্ত যখন করছো এটা প্লুরাল কমন নাউন, শেষ। আর্মি থেকে আর্মিস, টিম থেকে টিমস, ফ্লক থেকে ফ্লক্স, এস যুক্ত করছো মানেই আকাম, শেষ। ওটা কমন হয়ে যাবে। এবার দ্য লায়ন ইজ এ বিস্ট, বাংলা মিনিং বিস্ট মানে পশু, আর এখানে সাম পিপল হ্যাভ ফেরোসিয়াস বিস্ট ইন দেম, এখানে বিস্ট মানে কি? হিংস্র। তুমি এবার যেহেতু বিস্টের বাংলা মিনিং যেহেতু এবার হিংস্র, হিংস্র মানে কি? দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, শুধু অনুভব করা যায়। মিনিং, মিনিং দিয়ে ওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। এই জন্য এটাকে আমি কি বলতেছি? অ্যাবস্ট্রাক্ট বলতেছি। জাস্ট এস যুক্ত হয়, মিনিংটা পশু থেকে হিংস্র হয়ে গেছে। হিংস্র একটা, দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, শুধু অনুভব করা যায়, এই আর কি ব্যাপার। হিজ ফাদার ইজ এ গুড ম্যান। এবার দ্য ফোর চিলড্রেন আর প্লিজড উইথ দ্য ফাদার ইন হিম, এখানে ফাদার মানে ভাই পিতৃত্ব, রাইট? এখানে আর বাবা না। এই যে যে শি বিকাম আ মাদার, সে মা হয়েছিল। আর এখানে দ্য মাদার ইন হার অ্যারোস অ্যাট দ্য সাইট অফ দ্য পুর বয়, ওই গরিব ছেলেটাকে দেখে তার মনের মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল। এখানে মাদার মানে মাতৃত্ব। এই যে মিনিংটা চেঞ্জ হয়ে গেল, মাতৃত্ব, মা থেকে মাতৃত্ব। মাতৃত্ব দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, শুধু অনুভব করা যায়। এই জন্য এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতেছি। আর কি আছে? এই যে ভাইয়া এটা বুঝি নাই কোনটা? আচ্ছা দেখেন, মিনিং সব আগেরটা। মিনিং। এইদিকে দেখেন, শি হ্যাজ বিকাম আ মাদার, মাদার মানে কি? মা। চোখ বন্ধ করেন, অনেকগুলো মা চোখের সামনে ভেসে উঠবে, মাদারের সাথে এস যুক্ত করলে মাদার প্লুরাল হয়, তাই এটা একটা কমন নাউন বা কনক্রিট নাউন, যেহেতু খালি চোখে দেখতে পারতেছেন। ওকে, এবার দেখেন বাংলা মিনিং। দ্য মাদার হিন হার অ্যারোস, অ্যারোস মানে হলো মধ্যে বা জেগে উঠেছিল। অ্যাট দ্য সাইড অফ দ্য পুর বয়, গরিব ছেলেটাকে দেখে তার মধ্যে কি জেগে উঠেছিল? দ্য মাদার। মাদার এখানে বাংলা মিনিং কি? মাতৃত্ব। সব মিনিং দিয়ে কাজ করতে হবে, মুখস্থর কিছু নাই। মাদার মানে মাতৃত্ব। এখন বলেন, মাতৃত্ব জিনিস দেখতে পারেন না, ছুঁইতে পারেন না, শুনতে পারেন না, শুধুমাত্র মাতৃত্ব জিনিসটা অনুভব করা যায়। মাতৃত্ব বলতে ভালোবাসা বোঝাচ্ছে। সো এই জন্য এটা অ্যাবস্ট্রাক্ট বলতেছি, মাদারকে অ্যাবস্ট্রাক্ট বলতেছি। সো সবকিছু ডিপেন্ড করে সেন্টেন্সের মিনিং এর উপর। মিনিং বুঝবেন সব শেষ। মিনিং না বুঝতে পারলেও, যেহেতু এখন 12টা বছর ইংলিশ কিছু না কিছু পড়ছেন, এই সিম্পল মিনিং গুলো বোঝার ক্ষমতা হয়েছে। ক্ষমতা যদি না হয়, ডিকশনারি থেকে একটু কষ্ট করে বুঝে নিতে হবে, তাহলে আপনি আগে ফাঁকি দিয়ে আসেন। ক্লাস 5 থেকে 10 পর্যন্ত কিছু পড়েন নাই, এরকম একটা ব্যাপার। সো মাদার মানে মাতৃত্ব, এখানে ফাদার মানে পিতৃত্ব, মিনিং সহ লেখা আছে। মাস্টার বই এগুলো আপনি যে এক্সাম্পল গুলো পাবেন, মিনিং সহ লেখা আছে, দেখলেই পাবেন। সেম এখানে মিনিং এর উপর দেখেন, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস মানে ন্যায় বিচার। ন্যায় বিচার দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, শুধু অনুভব করা যায়। এই জন্য অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে জাস্টিস মানে কি? বিচারক। হি ইজ এ জাস্টিস, জাস্টিস মানে এখানে একজন বিচারক। এই যে এ অ্যাডজেক্টিভের পরবর্তী ওয়ার্ড নাউন হয়। জাস্টিস মানে যেহেতু এখানে একটা বিচারক, বিচারক কি? অনেক একটা এস যুক্ত করলে অনেকগুলো প্লুরাল, অনেকগুলো বিচারক হয়ে যাবে, কমন নাউন। চোখ বন্ধ করলে অনেকগুলো ভেসে ওঠে, তাই একে কমন বলতেছি। বিউটি মানে সৌন্দর্য, আর এখানে বিউটি মানে কি? একটা মেয়ে, সুন্দরী মেয়ে। শি ইজ আ বিউটি, সে একটা সুন্দরী মেয়ে, এই আর কি ব্যাপার। উই ফেস ড্যাঞ্জার, ড্যাঞ্জার মানে বিপদ, আর হি ইজ আ ড্যাঞ্জার। ড্যাঞ্জার মানে এখানে একজন ব্যক্তিকে মেন করতেছে, সে একজন বিপজ্জনক ব্যক্তি। এই আর কি ডিফারেন্স। মিনিং ডিফারেন্স হয়ে যায়, আপনার নাউন ডিফারেন্স হয়ে যায়। এটা মুখস্থ বিদ্যাতে জীবনে কখনো চলবে না। সবকিছু ডিপেন্ড করে, অল দোজ থিংস ডিপেন্ড অন দ্য মিনিং অফ দ্য নাউন। আপনি যে সেন্টেন্সটা পড়তেছেন, ওই সেন্টেন্সের মিনিং কি। এবং আপনি যখন মাস্টার গ্রামার খুলবেন, খোলার পর দেখবেন এগুলো সবগুলো সেখানে আছে, এবং মিনিং সহ, নিজে ব্যাখ্যা সহ লিখে দেওয়া আছে। তো আমি আপনাকে যতটুকু কনসেপ্ট শিখাইলাম, এই কনসেপ্টে আপনি নাউনটা কমপ্লিট করতে পারবেন। কিন্তু মাস্টার বই আপনি দেখবেন যে ওইখানে আরো কিছু কনসেপ্ট আছে, যে আপনার কিছু কাউন্ট, কি বলে আসলে, ওখানে আরো ডিপ কিছু থিওরি আছে। হ্যাঁ, ওই থিওরিটা আমি এখনো পড়াইনি, ওটা অ্যাডভান্স ক্লাসে পড়াবো। মানে ওখানে কোয়ান্টিফায়ার নিয়ে অনেক কথা আছে, অনেক অনেক কথা আছে, বাট কোয়ান্টিফায়ার আজকে পড়ানো সম্ভব না। বেসিক ক্লাসে কোয়ান্টিফায়ার পড়লে মাথার উপর দিয়ে যাবে। আমরা সি কন্ডিশনের সাথে আগানোর চেষ্টা করতেছি। সো দ্যাটস টোটাল সিনারিও। আজকে নাউনের ক্লাস মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টার মতো হইলো। এরপর কি আছে?
এই তো এরপর মোটামুটি ক্লাসটা আমাদের এতটুকুই ছিল। আর যেটা বলতেছিলাম তখন দেখানোর জন্য, আপনাদের যেটা বলছিলাম যে আমার রেকমেন্ডেশন থাকবে যে জীবনে যদি সুযোগ পান একবার হইলেও আইএসএসবি দিবেন। আইএসএসবি দেওয়ার যে ফিলিংসটা, মানে আপনার লাইফ লেসনটা, এটা আপনার জীবনে কখনো ভুলতে পারবেন না। আমাকে সেই দিন ডিপি এরকম একটা কার্ড দিছিল, এইরকম কার্ড এরকম করে রেখে দিছে, রেখে দিয়ে বলতেছে খোলো। খুললাম, জাস্ট ওপেন করলাম, ওপেন করার পর দেখতেছি রেড। আমি বুঝতে পারছি হ্যাঁ বেটা রেড কার্ড, একটা রেড কার্ড দিছে। আচ্ছা রেড কার্ড দেওয়ার পর ওই যে বললাম যেটা আর কি বলার সেটা বললো। বাট ইটস এ বিগ লেসন, এটা অনেক বড় লাইফ লেসন। আমার হাতে আইসিএসবি দেওয়ার এখন আরেকটা সুযোগ আছে, বাট আমি দিব কিনা আমি জানি না, কারণ ডিপে যেহেতু না করছে তার মানে উনি বুঝতে পারছে। আমার যোগ্যতা কি? আমাদের প্রসেসটা একটু যদি বলতেন, এটা কি মেয়েরা দিতে পারবে? সবাই দিতে পারবে আইসিএসবি প্রসেস তাকে জানেন? যোগ্যতা বাংলাদেশে কি কেউ একটু আছে? বলেন। আপনি আজকে ইউটিউবে সার্চ দিবেন আইএসএসবি বা কমিশনড অফিসার, যারা আইএসএসবি তে গ্রিন কার্ড পায় তারা ডিরেক্ট 3 বছর ট্রেনিং এর পর আর্মি লেফটেন্যান্ট হয়ে যায়। লেফটেন্যান্ট কার সমান? ওইদিকে এএসপির সমান যদি আমি নর্মালি কম্পেয়ার করি। তো এই ভাইকে আপনাদের শর্টকাটে বলেন যোগ্যতা কি? এটার যোগ্যতা আপনার এইচএসসি কমপ্লিট হলেই হবে, এসএসসি আর এইচএসসি। আপনার ফোর মানে পয়েন্ট 4.50 কাইন্ড অফ নেই, বাকিটা দেখে নিতে ভাইয়া পারবেন। 23 বছর পর্যন্ত নাকি অ্যাপ্লাই করা যায় অ্যাসিস্ট্যান্টের জন্য? আইএসএসবি তে আপনি আর্মি আর নেভিতে 21 বছর পর্যন্ত পারবেন, আর ওয়ানলি বাফাতে 22 বছর পর্যন্ত পারবেন। আর যদি আপনি সৈনিক হন, আর্মির সৈনিক বা বাফা এয়ারম্যান নাবিকের সৈনিক হন, সেই ক্ষেত্রে আপনার জন্য বয়স 23 বছর পর্যন্ত। আচ্ছা ভাই, এর মধ্যে কি জিপিএ কোনো পয়েন্ট লাগবে? বাকিটা তো আপনার নিজের ইনকোয়ারি করে নিতে হবে, পয়েন্ট তো লাগবেই, ডিপেন্ডস এক একটার ক্ষেত্রে এক এক রকম পয়েন্ট। আপনি গুগলে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন, পেয়ে যাবেন সবকিছু। যদি কয়টা স্টেপ বলতে পারেন না, শেষ করতে পারেন না। শোনা যায়নি কথা। আপনি বললেন আপনাকে না দিতে বলতে, ওই ব্যাপারটা একটু বলতেন। আমাকে না দিতে বলছে ব্যাপারটা, উনি বুঝতে পারছে আমার মধ্যে যে কোয়ালিটি আছে এটা বাহ্যিক লাইফের জন্যই ভালো। মিলিটারিতে এসলে আমি থাকবো না, আমি চলে যাব। উনি নিজেও জানে, আমি নিজেও জানি আমি মিলিটারিতে যাবোই না। আমি জাস্ট গ্রিন কার্ডটা ছিলাম। তো উনি বুঝতে পেরে বলছে তুমি যে লাইফে আছো ভালো আছো, তুমি আর আইসিএসবি দিও না, বেস্ট অফ লাক, বাবা মার যত্ন নিও, আর তুমি মনে প্রাণে একজন ভালো মানুষ। শেষ। হ্যাঁ, এটা কি মানে আপনি আপনার লাইফ বলার কারণে বলছে, মানে আপনি কিভাবে চলাফেরা করেন এটার কারণে, এটা তো নাকি আমি জানি উনি না, নিজে? উনি আমার বিস্তারিত 14 গোষ্ঠী চেক করছে। আইএসএসবি দিলে আপনি আপনার ব্যাংক ব্যালেন্স, ফেসবুক আইডি, কার সাথে ফ্রেন্ড আছে, কত টাকা ইনকাম হয়, বাবা মা কি করে, কই কি হচ্ছে, 14 গোষ্ঠী পুরা চেক করে। হ্যাঁ, আইএসএসবি তে প্রত্যেকটা পার্সনের পিছে 5 জন করে থাকে, আমি যতটুকু জানি একজনকে 5 জন করে ফলো করে, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে 5 জন ফলো করে। সো অনেক পুরা আমার পুরা ব্যাংক ব্যালেন্স ডিটেল সবকিছু বলে দিছে যে তোমার এখানে এত আছে, এই আছে, সেই আছে, এত এফডি, তুমি কি কি করো, পুরা প্ল্যাটফর্ম কতজন চান্স পেয়েছে সব বলে দিছে। সো ওনারা সবকিছু চেক করে, এটা অনেক বিস্তারিত একটা ম্যাটার। যাই হোক, আহ, আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপু, কোনো সমস্যা নেই। হোস্ট আমি 4-5 জনকে দিছিলাম, হ্যাঁ একজনকে না। যাই হোক, এটা কোনো ম্যাটার না। ক্লাসটা করতে পারেন, বুঝতে পারেন, ক্লাসটা নোট করেন, পোস্ট করতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর এই তো আমরা তো শেষ পর্যন্ত আসি। ক্লাসটা এখানে শেষ করলাম, মোটামুটি 2 ঘন্টা ক্লাস ছিল, দুইটা ক্লাস মিলে 4.5 ঘন্টা। আমার লাইফ টাইমে নেওয়া সবচেয়ে বড় ক্লাস আর কি, এত ডিপ ক্লাস আমি কখনো নিই না। জাস্ট ফাউন্ডেশন কোর্স জন্য এই কোর্সের উপর অনেক একটা মায়া আছে, ইমোশনস আছে, এখান থেকে সবচেয়ে বেশি পাবলিকিয়ান হয়। এই জন্য এই কোর্সে এতটা বেশি এফোর্ট নেওয়া, পরবর্তী কোর্সে আমি এতটা এফোর্ট কখনোই নেই না। ওই কোর্সগুলো যত দ্রুত শেষ করা যায় আর কি, 1 বা 1.5 মাস টাইম থাকে, বাট এটা 10 মাসের কোর্স। ওকে, টাটা, ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আমরা এটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া।